আচ্ছা, আর একটা কোয়েশ্চেন করতে পারবো ভাই? হ্যাঁ, করেন। আচ্ছা, 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 হচ্ছে যে যে আমরা জানি যে নবীজির যে আচ্ছা, দাসীর যে বিধানগুলা, একটা স্বাধীন নারী, হ্যাঁ, সে যদি নিজেকে কোন একটা মানুষের কাছে অথবা কোন পুরুষের কাছে নিজেকে যদি দাসী হিসেবে নিজেকে উপস্থাপন করে, তাহলে সে কি ইসলামে শরিয়া আইন অনুযায়ী কি দাসী হয়ে যাবেন? একজন মানুষ যদি না, মুসলিম নারীকে আপনি দাসী বানাতে পারবেন না। মুসলিম নারীকে দাসী বানানো জায়েজ নাই। অমুসলিম নারী যদি সেটা করে, তাহলে আপনি তাকে দাসী বানাতে পারবেন। যে অমুসলিম নারী যদি নিজেকে বলে যে আমি আপনার আজকে থেকে আপনার দাসী হলাম, তাহলে কি ওই মেয়ে কি দাসী হয়ে যাবে? হ্যাঁ, দাসী তো হবে, কিন্তু এই যে এই প্রশ্নটা করতেছেন, এটা কিভাবে সম্ভব এটাই আমি বুঝতেছি না। এটা এমন একটা উদ্ভট প্রশ্ন উদ্ভট প্রশ্ন হইলো। না, আসলে উদ্ভট প্রশ্নটা কেন আমি বলি, কারণ হচ্ছে যে ইসলাম তো আছে, হ্যাঁ, ইসলাম আছে এবং ইসলামের বিধিবিধানগুলো তো উঠে যায় না। তো দাস-দাসী কথাটা তো ইসলামী শরিয়া অনুযায়ী এখনো প্রচলিত। হ্যাঁ, যেমন আমি যে খুব খারাপ যে কয়েকদিন আগে বললে শুনলাম যে হচ্ছে যে বাংলাদেশ থেকে অনেক মেয়েদেরকে ভিসা দিয়ে আপনার অথবা ক্রয় কি শ্রমিকের মাধ্যমে সৌদিতে নিয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে কি ওনাদের বাপ বাপ ছেলে মেয়ে অনেক ভিডিও দেখছি এরকম যে ওনারা সবাই হ্যাঁ, মিলে হ্যাঁ, বিয়ে দাদা করতেছে। দাদা বাপ ছেলে মিলা করে। হ্যাঁ, হ্যাঁ, এরকম করে অনেক এটা মানে সৌদিতে এগুলো হয় যে তুই যখন দেশে আসার জন্য কান্নাকাটি করে তখন বলে যে তোর আমি কিনে আনছি, তুই আবার কই যাস, এরকম হ্যাঁ, অনেক হ্যাঁ। শুনছি। এককালীন টাকা দেয় তো, এককালীন টাকা দেয় তো, বলে যে তোদের কিনে আনছি, দাসী দাসী হিসেবে আনছি। দাস ইসলামে তো হিসেবে এটা আনছি। হালাল আছে। মানে আমি চাচ্ছি যে ইসলামের বিধানটা জানার জন্য আরকি, যে কোনো একটা মেয়ে যদি বলে যে আমি এ আপনাকে সমর্পণ করলাম, যে অনেকে এ ইয়া করলাম। তো এটা কি মানে শরিয়া আইনটা কি বলে? আমার জাস্ট ওইটা জানতে চাচ্ছি আরকি। শরিয়া আইন বলে এখন কোরআনে এই রকমের কিছু আয়াত আছে যে কোন নারী যদি, তো মানে মুহাম্মদকে এটা স্পেশাল ইয়া দিছে, কোন নারী যদি এসে তোমাকে হিবা করে দেয়, নিজেকে হিবা করে দেয় তোমার কাছে, তাহলে তুমি তার সাথে সঙ্গম করতে পারো, কোনো মোহর টোহর না দিয়ে তুমি তার সাথে এমনি সঙ্গম করতে পারো। এটা মুহাম্মদকে একটা স্পেশাল পারমিশন আল্লাহ পাক দিয়েছেন, যে কোনো নারী যদি এসে নিজেকে তোমার কাছে সমর্পণ করে, তাহলে তুমি তার সাথে করতে পারো, করতে কোনো সমস্যা নাই। এটা দেয়া হইলো তোমার অসুবিধা যেন না হয়, মুহাম্মদের যেন এটাতে কোনো সমস্যা না হয়, এই জন্য এই বিধানটা দেয়া হইলো। আচ্ছা, কিন্তু কোনো কাফের। এটা একটু রেফারেন্সটা দরকার আমার, একটু খুব প্রয়োজন। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে বের করে দেখছি, দেখাচ্ছি। আহ, এটা আপনি পাবেন সংশয়.com এ ঢুকলে, নবী মোহাম্মদ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিল, এই লেখাটার ভিতরে যদি আপনি যান, আমি আপনাকে স্ক্রিনটা একটু শেয়ার দিচ্ছি। হ্যাঁ, এইখানে দেখেন, এখানে যদি নিচে যান, আহ, যে আমি খুঁজছিলাম সংশোধন, আমি খুঁজছিলাম, আমি পাচ্ছি না, যেন আপনাকে আসলে মূলত এই কারণে আমি লাইভে ঢুকছিলাম। আহ, কোন জায়গায় কোন জায়গায়, আচ্ছা, এইখানে হচ্ছে গিয়ে সেই জিনিসটা পাবেন, দেখেন। এটা হচ্ছে সূরা আহজাবের 50-51 নম্বর আয়াত, এবং এই আয়াতের যে ব্যাখ্যাটা সেটা আমরা এখন একটু পড়বো তাফসির ইবনে কাসির, খন্ড নম্বর 9, পৃষ্ঠা নম্বর 136-137। এইটা আয়াতটার নাম্বারটা পেয়েছেন ভাই? সূরা আহজাবের 50-51 নম্বর আয়াত পেয়েছেন, আয়াত নাম্বার? 1050 আমি লিখে রাখতেছি হ্যাঁ, 50। আমরা একটু তাফসিরটা পড়ি, তাফসিরটা পড়লে বোঝা যাবে। এখানে দেখি কি লেখা। যদি কোনো মহিলা রাসূলুল্লাহ এর নিকট নিজেকে সমর্পণ করে, তবে তাহার সহিত মিলন ঘটিলেও রাসূলুল্লাহ এর মোহর আদায় করা ওয়াজিব ছিল না। কারণ মোহর সাক্ষী বলি ছাড়াই তাহার জন্য বিবাহ করা জায়েজ ছিল। মানে কিছুই লাগবে না, জাস্ট মোহরও লাগবে না, সাক্ষী সাবুতও লাগবে না, ওলিও লাগবে না, কিছুই লাগবে না। একটা বিয়ে করতে, ইসলামিক বিয়ে করতে এই তিনটা তো জিনিস জরুরি, তাই না ভাই? জি, 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 এই ৩ টা জিনিস জরুরি। মোহর, সাক্ষী, অলি, এই তিনটারই প্রয়োজন নাই। রাসূলুল্লাহর কাছে যদি কোনো মেয়ে এসে নিজেকে সমর্পণ করে দেয়, এইগুলার মানে কোনো বিয়ের সিস্টেমের ভিতরে যাইতে হবে না। জাস্ট এসে বলবে যে আমি সমর্পণ করলাম। মোহাম্মদ বলবে আসো বিছানায় আসো। তারপর সে পাশে বিছানায় নিয়ে যাবে। এইটা করলেই হবে। এটাই বিয়ে। ইসলামের দৃষ্টিতে এটাই হবে বিয়ে। ঠিক আছে? এখন হযরত কাতাদা কি বলে শুনি। হযরত কাতাদা এর ব্যাখ্যা প্রসঙ্গে বলে, রাসূলুল্লাহ ছাড়া অন্য কোন পুরুষের জন্য কোন মহিলা নিজেকে সমর্পণ করিলেও মোহর ব্যতীত শুদ্ধ হইবে না। ইহা কেবল রাসূলুল্লাহর জন্য জায়েজ। নিচে বলা আছে, কিন্তু রাসূলুল্লাহ এর জন্য ইহার কোনটা কি ওয়াজিব করেনি, যাহাতে তোমার উপর রাসূলুল্লাহ কোনো অসুবিধা না হয়। এই লাইনটা দেখা যাচ্ছে যে যাহাতে তোমার উপর কোনো অসুবিধা না হয়। মানে আল্লাহ খুবই চিন্তিত, আল্লাহ রাসূলের উপর, রাসূলের জন্য কোনো অসুবিধা না হয়, এজন্য আল্লাহ পাক এই বিশেষ সুবিধাটা দিচ্ছে। দেখেন এখানে আরো 51 নম্বর আয়াতে কি বলা আছে, আহ অপরাধ নাই ইত্যাদি ইত্যাদি। এইখানে তাফসিরে বলা আছে, হযরত আয়েশা হতে বর্ণিত, যে সকল মহিলা নিজ সত্তাকে সমর্পণ করিত তাহাদের উপর তাহার গায়রত হইত, তিনি বলিতেন, মোহর ব্যতীত এইভাবে নিজেকে সমর্পণ করিতে কি লজ্জা হয় না? তখন নাজিল হইল এই আয়াত,
ইহা নাজিল হওয়ার পরে হযরত আয়েশা রাসূলুল্লাহকে বলিলেন, আপনার প্রতিপালক দ্রুত আপনার চাহিদা মোতাবেক হুকুম নাজিল করেন। এই কথাটা কি খেয়াল করছেন ভাই? আয়েশার যে কথাটা জি, খেয়াল জি, করছেন? জি। খুবই জি। চমৎকার একটা খুব কথা। খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। খুবই চমৎকার একটা কথা বলছে আয়েশা যে, আপনার প্রতিপালক দ্রুত আপনার চাহিদা মোতাবেক হুকুম নাজিল করেন। নিচে বলা হচ্ছে দেখেন, এবং তাহাদের মধ্য হইতে যাহাকে ইচ্ছা গ্রহণ করিতে পারো, তবে যাহাকে দূরে রাখিবে তাহা তোমার এখতিয়ার থাকিবে। ইত্যাদি, ইত্যাদি। কতিপয় মহিলা রাসূলের খিদমতে আসিয়া নিজেকে মোহর ব্যতীত সমর্পণ করিলে তিনি তাহাদের কতকের সহিত মিলিত হইলেন এবং কতকে দূরে রাখিলেন। মানে যাদের, যাদের ভাল লাগছে। মানে বেশ কিছু মহিলা আসছিল নবীর কাছে, আইসা বলতেছে, "হে নবী, আমরা তোমার কাছে নিজেকে সমর্পণ করিলাম।" আর নবী এখন দেখছে কোনটা, কোনটা ভালো দেখতে, টেকতে ভালো এর সাথে নিয়ে গেছে। "হ্যাঁ, আয় তোরা আয়।" তা তাদের সাথে গিয়ে মিলিত হইছে এবং কতককে দূরে রাখছে। যাদেরকে ভালো লাগে নাই তাদেরকে দূরে রাখছে। তাহাদের সহিত তাহার বিবাহ সংঘটিত হয় নাই। উম্মে জি, জি। শরীক তাহাদেরই একজন। যাহাকে ইচ্ছা তাহার সহিত মিলিত হও, আবার যাহা কাহারও সহিত মিলিত যে না হইলে না হও। তো এইটা হচ্ছে মানে মূল মানে বিষয়টা এখানে বর্ণনা করা আছে। তো আপনি কোন কি প্যারা থেকে বুঝলেন এখন বলেন? ব্যাকে চলে গেছেন কোন প্যারা থেকে ঢুকছেন একটু আমি ওটা একটু সংক্ষেপে কোন প্যারায় ঢুকছিলেন এটা? আচ্ছা, সংশয়.com এ ঢুকছিলাম। মোহর লিখে সার্চ করলে ওই যে মানে নবী মোহাম্মদ কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিল? এই লেখাটার ভিতরে মোহর লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এই প্যারাটার নাম হচ্ছে আমি দেখাচ্ছি। মোহর ছাড়াই সঙ্গম করেছিলেন নবী। এই প্যারাটার ভিতরে পাবেন। আসলে মোহর মোহর ছাড়া জি, জি। না এটা আমি ঠিক আছে। বুঝলাম যে আমি যেটা বুঝলাম আরকি ওইটা হচ্ছে যে উনারা হচ্ছে যে উনার দাসীও ছিলেন না, উনার স্ত্রীও ছিলেন না। তাই তো তাই না? এগুলা তো দাসীর মধ্যেও নাই। না দাসীর মধ্যেও নাই এরা। মানে উনারা হচ্ছে যে উনাদের কাজকর্ম ছেড়ে আবার চলে মানে উনারা নিজেদেরকে সমর্পণ করার পরে চলে যেত। এরকম না বিষয়টা? মানে উনারা নিজেদের সমর্পণ করে সঙ্গম করে জাস্ট কাজ শেষ চলে যেত এরকম। এরকমই তো মনে হয়। তাই তো ভাই, তাই তো বোঝা যাচ্ছে এখান থেকে। মানে উনারা কি কন্টিনিউয়াসলি মানে মুহাম্মদের সাথে থাকতো না নাকি? না, না থাকতো না। না। আর দাসীরা কিভাবে দাসী হয় ওই এই সম্পর্কে আমি মানে ওই আল মুক্তাসারুল কুদুরি তারপর হচ্ছে যে এ আর কয়েকটা ফিকার গ্রন্থ খুঁজছিলাম। আমি আসলে সঠিক মানে ইনফরমেশন গুলো পাচ্ছি না। ওটা কোথায়? দাসী কিভাবে হয় অথবা দাসী দাসী কিভাবে বানানোর ভাই ৩ টা সিস্টেম আছে। ১ নাম্বার হচ্ছে আপনি বাজার থেকে কিনে আনবেন। ২ নম্বর সিস্টেম হচ্ছে আপনার কোনো বন্ধু-বান্ধব আপনাকে গিফট করবে। ৩ নাম্বার পদ্ধতি হচ্ছে জিহাদের মাধ্যমে কাফেরদেরকে মেরে তাদের মা-বেটিকে গনিমতের মাল বানায় নিয়ে আসবেন। এই ৩ টা পদ্ধতি আছে। জি, জি। আচ্ছা যে আমার বন্ধু আমাকে গিফট করবে। সে যদি একটা স্বাধীন মহিলাকে ধরে নিয়ে আসে আমাকে গিফট করে ওইটা কি দাসী হয়ে যাবে? তাহলে যে ব্যক্তি তাকে দাসী বানাইছে তার পাপ হবে। কিন্তু আপনি তাকে দাসী হিসেবে গ্রহণ করতে পারেন। আমি দাসী হিসেবে পাই যাবো। এটা জানতে চাচ্ছি আরকি। এই ডার্ক হ্যাঁ, সাইড গুলো একটু জানতে চাচ্ছি। হুম, হুম। আপনি দেখেন ওই যে আল আল আশরাফুল হিদায়াহ গ্রন্থটা ভালো করে পড়েন। সেখানে আরো বিস্তারিত আপনি পাবেন এই সমস্ত বিষয়। আশরাফুল হিদায়া না? আশরাফুল হিদায়া। আশরাফুল হিদায়াহ গ্রন্থটা হ্যাঁ, ভালো করে পড়েন। অনেকগুলা খন্ড আছে। সংশয়.com এ সব দেয়া আছে। আপনি একটু সার্চ করে পড়েন, হ্যাঁ ভাই? আচ্ছা ভাই। ঠিক আছে তাহলে বিদায় জানাই আপনাকে সত্যের পথিক ভাই। ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ হন। আপনাদের ঠিক সাহায্য আছে। অনেক দরকার। ভালো থাকেন। ঠিক আছে ভাই, ভালো থাকেন আপনিও। পরের জনকে যুক্ত করি। তালেবে ইলম আপনাকে যুক্ত করা হচ্ছে। তালেবে ইলম আপনি বলেন। ও ভাই, এই যুক্ত করার জন্য ধন্যবাদ। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। বলেন তাহলে। ভাই একটা কথা কইতাম, এই যে আপনারা যে আমগো নবীরে লুচ্চা কইন, হ্যাঁ, এটা কি ঠিক? অবশ্যই ঠিক। নবী তো লুচ্চাই তো ছিল। আচ্ছা, তাহলে তো ভাই লুচ্চা কি একটা খারাপ গুণ নাকি ভালো গুণ? যদি একজন যদি জিনিসটা এরকম হয় যে তার খালি মেয়ে লাগে, মেয়ে ছাড়া তার চলে না। এরকম ব্যক্তিদেরকে আমরা লুচ্চা বলি, তাই না ভাই? মনে করেন আপনার গ্রামে একটা বুড়া চাচা আছে। সে তার বউ আছে ঘরে। বউ থাকার পরেও সে আরো ৩ টা বিয়া করছে। ৩ টা বিয়া করানোর পরেও সে কাজের বেটিদের দিকে তাকায়। কাজের বেটির মানে কইরাও তার পোষায় না। কাজের বেটি তারপর আশেপাশের যে বেটি-বুটি আছে এইটির দিকেও তাকায়। এই রকমের ব্যক্তিদেরকে তো আমরা লুচ্চা বলি নাকি? কথা ঠিক। তাহলে এখন নবী মোহাম্মদের বিবি ছিল কয়টা ভাই? এই তো 13-14টা বা 30-35টা আচ্ছা। এরকম আর হবে। দাসী ছিল কয়টা? এই তো তবে অগণিত, এই তো দাসীবান্ধের সাথে তো নবী করতো নাকি? করতে, হ্যাঁ করতে করতো মাশাল্লাহ। তো এইরকম ব্যক্তিকেই তো আমরা লুচ্চা বলি। এরকম তো একদম না লুচ্চা শব্দের মানে সেটাই ডেফিনিশনের সাথে তো একদম মিলে যাচ্ছে। একদম একদম, কিন্তু লুচ্চা হওয়াটা কি আসলে একটা খারাপ গুণ নাকি? মানে যেটা ওই ইংরেজিতে কি জানি কয়, এই পেলে বয় নাকি পলিগামি, কি না কোনো খারাপ গুণ মানে নাকি? লুচ্চা জিনিসটা খারাপ হবে তখন যদি এমন হয় যে যাদের সাথে করতেছে তাদের সেখানে সম্মতি নাই। সম্মতি যদি না থাকে তাহলে সেটা খারাপ হবে। আর যদি তাহলে তাদেরও সম্মতি থাকে, তাদেরও যদি সম্মতি থাকে, তারা যদি মিলামিশা, তারা যদি সবাই জানে যে হ্যাঁ এই নবী আরো ১০টা মায়ের লাগে করে এবং তাদের কোনো সমস্যা নাই এতে। তারা মিলাঝিলা করে।
এটা যদি হয় তাহলে এই লুচ্চামিতে আসলে সেরকম কোনো ক্রাইম ঘটে না, কোনো মানে অপরাধ ঘটে না। জিনিসটা নৈতিকভাবে আমরা পছন্দ করি না, কিন্তু এখানে আসলে কোনো অপরাধ ঘটে না। অপরাধ ঘটে তখন যখন এটা কারো কনসেন্টের ভায়োলেশন হয়। যেমন কনসেন্ট মানে হচ্ছে সম্মতির ভায়োলেশন যদি হয়, সেখানে ক্রাইম ঘটে। যেমন নবী যে দাসীদের সাথে করতো, তারা তো দাসী ছিল। ইসলামে দাসীদের কখনো কোনো কনসেন্ট থাকে না। দাসী হচ্ছে কনসেন্ট বিহীন, তাদের সাথে যে কোনো যৌন আচরণ হচ্ছে ধর্ষণের অন্তর্ভুক্ত। আবার ইসলামে শিশুদের সাথে যৌন সম্পর্ক করার মানে রাইট দেয়া আছে। এখন মোহাম্মদ নিজেও এটা প্র্যাকটিস করছে। মোহাম্মদ নিজেও শিশু আয়েশাকে বিয়ে করে শিশু অবস্থাতেই তার সাথে সঙ্গম করছে। এটা হচ্ছে একটা ধর্ষণ, কারণ এখানে কনসেন্ট থাকে না। শিশুর সাথে যখন যৌন সঙ্গম করে মানুষ, তখন সেখানে কোনো কনসেন্ট থাকে না। এই যে কনসেন্ট বিহীন যখন এই কাজগুলা করে, তখন সেগুলা ক্রাইমের ক্যাটাগরিতে যায়। কিন্তু যদি সবাই যদি মিলাজিলা করতো, সবাই যদি জেনে শুনে করতো, সবার যদি তাদের কোনো সমস্যা না থাকতো, তাহলে আমাদের কিছু বলার থাকতো না। কিন্তু আমি একটু আগে দেখালাম একটা হাদিস, সেই হাদিস আয়েশা বলতেছে যে এই মেয়েরা কিরকম, যে তারা নবীর কাছে এসে নিজেকে সমর্পণ করতেছে, আবার নবী তাদের সাথে সেক্স করতেছে। তখন যে আয়াতটা নামলো, তখন আয়েশা বলল যে আপনি আপনার যেটা চান, আপনার মনে যে চাহিদা, সেই চাহিদা অনুসারে আল্লাহ পাক দ্রুত আপনার মনের চাহিদাটা, মনের খায়েশটা পূরণ করে আয়াত পাঠায় দেয়। এখান থেকে বোঝা যায় আয়েশা জিনিসটাকে পছন্দ করতো না। এই যে নবী যে যার তার সাথে গিয়া শুয়ে পড়তো, এই জিনিসটা আয়েশা পছন্দ করতো না। কিন্তু আয়েশার তো সেই ক্ষমতা ছিল না, বাধা দেওয়ার মতো ক্ষমতা তো আয়েশার ছিল না। এই কারণে আয়েশার এটা সহ্য করতে হতো। এই ধরনের ঘটনার ক্ষেত্রে এটা একটা ক্রাইম। বুঝতে পারছেন তালেবে ইলম ভাই? এটা বুঝছি, কিন্তু এখানে এখানে আমার একটা কথা হলো যে এই যে মেয়েরা এসে তারা সমর্পণ করতো, হ্যাঁ, আর নবী তাকে করতো, এখানে তো কোনো ক্রাইম ক্রাইম নাই। এখানে যে তার পার্টনার তো এখানে আপত্তি করতেছে। তার পার্টনার তো জিনিসটাকে পছন্দ করতেছে না। তার যে আহ, মানে বউ আয়েশা, সে হুম, তো এইখানে অধিকার তার লঙ্ঘন হচ্ছে সেটা সে মনে করতেছে। মনে করেন আপনার বাসায় বউ আছে, হ্যাঁ, হ্যাঁ, and আপনি আপনার বাসার কাজের ছেলের সাথে রাতের বেলা ডিং ডিং করলেন, হ্যাঁ। দুজনের এখন সম্মতিতে। দুজনের সম্মতিতে, হ্যাঁ, কাজের মেয়েও মানে কিছু টাকা দিয়ে দিচ্ছেন, কাজের মেয়ে খুশি হয়ে গেছে, আপনি করলেন। এখন এই জিনিসটা তো আপনার ওয়াইফ তো পছন্দ করলো না। আপনার ওয়াইফ তো দেখলো যে আমার স্বামী রাতের বেলা খালি কাজের ছেলের রুমে যায়, হ্যাঁ, রাতের বেলা ওই রুম থেকে বাইর হয়। এটা সে বারবার দেখতেছে এবং এই জিনিসটা সে পছন্দ করতেছে না। এইখানে তো ভাই আপনি তার যে অধিকার সেটা লঙ্ঘন করতেছেন। যদি এরকম হইতো, তাহলে বিলিম ভাই, যদি এরকম হইতো যে বাসায় একটা কামের পোলাও আছে, আপনার বউ গিয়া কামের পোলার সাথে লাগাই এলো একদিন, হ্যাঁ, হুম, এখন সেও কামের পোলাও খুশি, আপনার বউ খুশি। এইরকম যদি হইতো তাহলে তখন আর আমার কোনো বক্তব্য আমি দিতে পারতাম না। আমার তখন মুখ আটকায় যেত। আমি তখন বলতাম না, তালেবে ইলম ভাই এও করতেছে, তার বউও হুম। করতেছে, দুইজনের অধিকার সমান, কেউ কাউরে ডিস্টার্ব করতেছে না। তালেবে ইলম ভাই কামের স্ত্রীর সাথে করতেছে, তালেবে ইলম ভাইয়ের বউ কামের পোলার সাথে করতেছে, দুইজনই আনন্দ পাইতেছে, সবাই মিলা খুশি খুশি আছে। সেখানে এখানে ব্যক্তি আমার তো কিছু বলার নেই ভাই, আমি তো এখানে চুপ। কিন্তু দেখা যাচ্ছে এই জিনিসটা চর্চা করতে পারতেছেন শুধুমাত্র আপনি। কেন? কারণ হচ্ছে আপনি একজন পুরুষ। এই পুরুষত্বের কারণে আপনি একটা এক্সট্রা সুবিধা পাইতেছেন। আপনি কামের শরীরে ঠিকই লাগাইতেছেন, কিন্তু আপনার বউ কিন্তু সেটা করতে পারতেছে না। আপনার বউ এই জিনিসটা পছন্দ করতে পারতেছে না যে আপনি কেন এই কাজটা করতেছেন। তাহলে তো এখানে দুইজনের যে অধিকার, সেই অধিকারটা পার্থক্য তৈরি হলো, অধিকারের পার্থক্য তৈরি হলো। এই অধিকারের পার্থক্য তৈরি হইলে দুইজন নাগরিকের যদি অধিকার সমান না হয়, তাহলে তো এটা একটা ম্যাসিভ প্রবলেম এবং এখানে ক্রাইম ঘটে। তালেবে ইলম ভাই, আমার কথা কি, পয়েন্টটা কি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, আপনার পয়েন্টটা বুঝতে পারছি। এটা আমার মনে হয় ক্রাইম না বললে, অনৈতিক বললে অনেক একটু বেশি সুন্দর হতো না, যে এটা আসলে একটা না, অনৈতিক এখানে কাজ। ক্রাইম ঘটে, তাহলে কনসেন্টের ভায়োলেশন মানে হচ্ছে ক্রাইম। যদি কনসেন্টের ভায়োলেশন হয় সেটা একটা ক্রাইম। আর যদি মনে করেন আপনি, কনসেন্টটা কার? আয়েশা নাকি কাজের মেয়ের? বা আমার সেখানে বউয়ের তো নাকি কাজের মেয়ের? আয়েশার কনসেন্ট লাগবে তো। মোহাম্মদ আরেকটা মানে কামের স্ত্রীর সাথে দাসীর সাথে করবে, এখানে তো আয়েশার কনসেন্ট লাগবে। যদি আয়েশাও যদি মানে একটা দাসের সাথে করতো, মনে করেন আয়েশা গিয়া বেলালের সাথে করা শুরু করলো, এইখানে তো নিশ্চয়ই মোহাম্মদ করতে দিত না, তাই না? মোহাম্মদ বাধা দিত। হয়তো দিত, মনে করেন মনে হয়তো করেন দিত। আয়েশা বললো, হয় বেলাল্লাহ তুই আয়, তুই আজকে আয়, তোরে আমি মানে করতেছি, হ্যাঁ, মোহাম্মদের সামনেই আয়েশা বেলালরে করা শুরু করলো। এন্ড বেলালরে করলে তো হচ্ছে, আয়েশা যদি বেলালরে করতো তাইলে আমি সেখানে কিছু বলতে পারতাম না, তখন আর আমার মুখ থাকতো না কিছু বলার। যে না, এখানে তো দুই পক্ষই অধিকারটা তো সমান, এখানে তো কেউ কারো রাইট ভায়োলেট করতেছে না, দুইজনই মজা পাইতেছে, দুইজনই করতেছে, অসুবিধা কি, আমার এখানে বলার কি আছে ভাই? কিন্তু এখানে দেখা যাচ্ছে এই অধিকারটা, এই সুবিধাটা শুধুমাত্র মোহাম্মদ একা ভোগ করতে পারতেছে, একটা লিঙ্গের কারণে মোহাম্মদ একা এই অধিকারটা ভোগ করতে পারতেছে। এইখানে তো আমার প্রবলেম, এবং এটা হচ্ছে তার রাইট কে ভায়োলেশন, তার কনসেন্টের লঙ্ঘন, এবং এটা একটা ক্রাইম। হ্যাঁ, তোর যুক্তি বা ঠিক আছে।
কিন্তু মানে আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো যে লুচ্চামি যে শব্দটা যেখানে আমরা ব্যবহার করি, সেখানে তো এটাকে আসলে একজনের সেই অপরাধী বা ক্রিমিনাল এইভাবে আসলে বলা যায় না। কিন্তু মোহাম্মদের ক্ষেত্রে হ্যাঁ, যেটা ঠিক হয়েছে ঠিক বলেছেন। সেটা হলো ঠিক বলেছেন। লুচ্চামি বলতে ডেফিনিটলি বলা যায় না সে যে অপরাধী। কিন্তু কিছু কিছু লুচ্চামি হতে পারে যে অপরাধী না, আবার কিছু লুচ্চামি হতে পারে অপরাধী। অনৈতিক অনৈতিক হইতে পারে সবসময়, কিন্তু কিন্তু লুচ্চামি জিনিসটাকে মোহাম্মদের ক্ষেত্রে আমরা সামাজিকভাবে একটা অনৈতিক কাজ হিসেবেই ধরে নিই। অনৈতিক অনৈতিক তো নিঃসন্দেহে, কিন্তু মোহাম্মদের ক্ষেত্রে সেটা লুচ্চামিটা তার সঙ্গে যায় না, তার সঙ্গে দর্শকটাই যায় আমার মনে হয়। ঠিক আছে। তালবিল ভাই, আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই। অনেক ধন্যবাদ। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আপনার সাথে আবারও নিশ্চয়ই কথা হবে পরে। আচ্ছা, যারা ইতিমধ্যে কথা বলেছেন তারা দয়া করে চলে যান। ব্যাক স্টেজটা ভর্তি করে রাখছেন আপনারা ক্ষুধাই। শ্রাবণী সাহা আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন আপনি। অসংখ্য ধন্যবাদ ভাই, আমি তো ভাবতেই পারিনি যে আপনি অ্যাড করবেন। অনেক ধন্যবাদ আপনাকেও যুক্ত হওয়ার জন্য। বলেন তাহলে। আশা করি ভালো আছেন। হ্যাঁ, আমি ভালো আছি। বলেন। আমি আপনাদের ভিডিও বেশ আপনাদের অডিও, আপনাদের ব্লগ অনেকদিন ধরে দেখি। তো আমার একটা প্রশ্ন আছে এখানে, সেটা হচ্ছে যে এই যে লাস্ট আপনি যার সাথে কথা বললেন তালেবে আলেম ভাই, আই ক্যান রিমেম্বার, উনি বললেন যে মানে ওনার ক্ষেত্রে আপনি একটা জিনিস বললেন যে আপনি অর্থাৎ বিবাহ বহির্ভূত যে সম্পর্কটা, এটা আমরা মানে বিবাহ বহির্ভূত সম্পর্কটাকে আপনি যে মানে নবী মোহাম্মদ মানে কি বলবো, যে বিবাহ বহির্ভূত সম্পর্কটাকে যে আপনি মানে যার সাথে সম্পর্কটা হবে তার সম্মতিতে যদি সম্পর্কটা হয়, এটা যদি ধর্ষণ না হয় তাহলে এখানে কনসেন্ট ব্রেক হয় না, তো সেক্ষেত্রে এটা অপরাধ হয় না। হ্যাঁ, তো অপরাধ। এখন এটা কি সত্যি অপরাধ হয় না ভাই? এটা কিভাবে অপরাধ হয় তাহলে আপনি বলেন। যদি কনসেন্টের ভায়োলেশন না হয় এবং সব পার্টি যদি জেনে বুঝে এই কাজটা করে। আমি তো আমেরিকাতে বিভিন্ন কাপল আমার পরিচিত আছে। আচ্ছা, আপনাকে একটু মিউট করি কারণ আপনার এখান থেকে ইকো হচ্ছে। আমি একটু মিউট করে কথা বলছি। হ্যাঁ, আমি আমেরিকাতে অনেকগুলো কাপলের কথা জানি। তারা তাদের যে বৈবাহিক সম্পর্ক সেই সম্পর্কটাকে তারা নাম দিয়েছে ওপেন রিলেশনশিপ। ওপেন রিলেশনশিপ এটা একটা নতুন কনসেপ্ট। নতুন কনসেপ্ট না, আসলে আগে থেকে ছিল। গ্রিসে বহু কাল আগে থেকে ছিল এই ওপেন রিলেশনশিপের কনসেপ্টটা। পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলোতে এই ওপেন রিলেশনশিপের কনসেপ্টটা ছিল, কিন্তু এটা আবার নতুন করে আমেরিকাতে এবং ইউরোপের অনেকগুলো দেশে এই জিনিসটা আবার আসতেছে। সেই মানে রিলেশনশিপটা এরকম যে দুইজন দুজনকে ভালোবাসে, দুইজন দুজনকে একসাথে থাকবে, একসাথে বসবাস করবে, একজন আরেকজনের কেয়ার করবে, অসুস্থ হইলে একজন আরেকজনের পাশে থাকবে। এইদিকে সবকিছু ঠিক আছে। কিন্তু যৌন সম্পর্কের বেলায় যদি ছেলেটা চায় সে মাঝে মাঝে গিয়ে আরেকটা মেয়ের সাথে করে আসতে পারবে। একইভাবে মেয়েটাও যদি চায় সে মাঝে মাঝে গিয়ে শনিবার রাতে, রবিবার, শুক্রবার রাতে গিয়ে আরেকটা ছেলের সাথে থাইকা আসতে পারবে। এতে পার্টনার কোনো আপত্তি করবে না। কিন্তু আবার তারা আবার ফিরে আসবে, বাসাতেই ফিরে আসবে। বাসাতে ফিরে এসে তারা আবার একজন আরেকজনের সাথেই থাকবে সবসময়। কিন্তু মাঝে মাঝে ওয়ান নাইট স্ট্যান্ড তারা কইরা আসবে, এদিক সেদিক ঘুরে আসবে, এটা সেটা কইরা আসবে, মজা টজা করে আসবে। অন্য পার্টনার সেটাতে আপত্তি করবে না। এটা তাদের সাথে ওপেন রিলেশনশিপের কনসেপ্টটা এরকম এবং তারা এটাতে খুবই হ্যাপি লাইফ লিড করে। আমি অনেক কাপলকে চিনি যারা এটাতে খুবই হ্যাপি লাইফ লিড করে। ছেলেটাও বলতেছে আমি মাঝে মাঝে বান্ধবীদের সাথে গিয়ে থাইকা আসি। আমার বউ এটাতে গ্যাঞ্জাম করে না। বউ একইভাবে আরেক তার ছেলে বন্ধুদের সাথে থাইকা আসে। তার স্বামী তাকে এখানে গ্যাঞ্জাম করে না। তারা একসাথে ভালো আছে। এখন তারা যদি ভালো থাকে, তাদের কারোর যদি রাইট এখানে ভায়োলেশন না হয়, তাহলে তো এখানে অন্যায় ঘটে না। শ্রাবণী সাহা আপু, আপনি বলেন তাহলে আনমিউট করে। আনমিউট করে বলতে হবে শ্রাবণী, আপনার আনমিউট করে বলতে হবে। দেখেন মাইক্রোফোন বাটন আছে। হ্যাঁ, হ্যাঁ, বলেন। আনমিউট করে বলেন, আবার আনমিউট করেন। শোনা যাচ্ছে না। আমার তো আনমিউট করা, আসলে আমার মিউটই করা না। এখন শোনা যাচ্ছে, বলেন। ওকে, ধন্যবাদ। বলছিলাম যে আপনার কথাকে টেনে নিয়েই বলি। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখেছি, একটা অ্যানিমেশন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। সেখানে ওনার জয়নবকে উনি উলঙ্গ অবস্থায় দেখে ফেলেন ঘরের মধ্যে, এবং তখন জয়নব ওনাকে জিজ্ঞেস করেন যে আমাদের তো আসলে বিয়ে হয়নি, আমি তো মোহর আদায় করিনি আপনার কাছ থেকে। তো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাদের আমাদের বিয়ে হয়েছে, আমাদের বিয়ের সাক্ষী হচ্ছে জিবরিল আলাইহিস সালাম। তো এইভাবে তারা আর কি সম্পর্কে লিপ্ত হয়। তো এখন যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটাকে আমরা অ্যানালাইসিস করি, অর্থাৎ প্রত্যেকটা নারীর সাথে তার ঘটনাকে নিয়ে, খাদিজার সাথে, আয়েশার সাথে তার বিবাহ, অন্যান্য নারীদের সাথে তার সম্পর্ক, মিরাজের রাতের কথাটা যদি আমরা ধরি, আমি
তো এই যে ঘটনাগুলো আমরা মানে পড়ে থাকি হাদিসে, তারপরে কোরআন শরীফের থ্রুতেও আমরা কিছু পাই। তো সেক্ষেত্রে এক ঢালা তো উনিও তো, বা ওই সময়কার যারা নারীরা ছিলেন ওনারা কেউ তো আসলে নিজেদের মতের বিরুদ্ধে যে কিছু করেননি, একেবারে যে কিছু করেননি তা নয়। এই যে দাসীদের মানে যখন ওনারা যুদ্ধে গেছেন, উনি যুদ্ধে গেছেন, সেখান থেকে যে সমস্ত পরিবার ধরে নিয়ে এসেছেন তাদের মেয়েদের সাথে, ওয়াইফদের সাথে, এবং এটা শুধুমাত্র নবী করিমের কথা বললে ভুল হবে, এটা ওই সময়কার একটা প্রচলিত ধারা। দাসীদের সাথে যৌন। এটা যে আপনি বলছেন, আপনি আমাদেরকে কয়েকটা উদাহরণ দেখান তো যে নবী মোহাম্মদের পরিবারের কোন নারীকে ধরে নিয়ে তারা গনিমতের মাল হিসেবে ভোগ করেছে, দেখান তো। না, নবী মোহাম্মদ সাল্লামের নারীদেরকে ধরে নিয়ে যাওয়ার বা তাদের সাথে থাকার আসলে একজন পুরুষ যিনি। না, আমি আপনাকে জানতে চাচ্ছি শ্রাবণী সাহা, একটু আমার প্রশ্নটা শুনে, কোন একজন মুসলমান নারীকে কাফেররা ধরে নিয়ে গিয়ে রেপ করছে, এটা একটু প্রমাণ দেখান। আপনি যদি আমার কথা মানে শেষ না করতে দেন তাহলে তো আমি বলতে পারবো না। কিন্তু আপনি না বললেন এটা সেই সময় সমাজে প্রচলিত ছিল, আমরা তো জানি যে আমি তো আমার কথা শেষই করতে পারিনি। নবী করিম যেরকম মানে ইসলাম ধর্মের প্রেক্ষিতে যতটা সুপরিচিত হয়ে গেছেন পৃথিবীতে, সুপরিচিত বা কুপরিচিত আমি মানে বিবেচনায় আসছি না, আমি শুধুমাত্র ওনার জায়গাটাকে ক্লিয়ার করার চেষ্টা করছি। মানে আপনি যে মানে কনসেন্ট রেখে, ঠিক আছে, কনসেন্ট ব্রেক না হয়ে যে আমরা ইদানিং কালে ওপেন রিলেশনশিপে জড়িত হচ্ছি, হ্যাঁ, আমি এই ব্যাপারটাকে জাস্ট মানে ক্লারিফাই করার চেষ্টা করছি। তো এখন উনি যতটা পরিচিত, এখন আমি তো বলতে পারছি না যে অমুক লোকটা ছিল ওনার সাথে, ওনার মতন করে কারো সিরাত লেখা হয়নি ওই সময়কার, ওনার মতো করে কিন্তু আপনি প্রসঙ্গটা অন্যদিকে চলে যাচ্ছে। শ্রাবণী সাহা, একটু অপেক্ষা করেন, আমি আপনাকে একটু মিউট করি, আপনি একটু অপেক্ষা করেন, আপনার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে। প্রসঙ্গটা আপনি অন্যদিকে নিয়ে যাচ্ছেন। আপনি বলছেন যে সেই সময় এটা প্রচলিত নিয়ম ছিল, কিন্তু আমি এরকমের কোনো কিছু জানি না যে সেই সময় এটা প্রচলিত নিয়ম ছিল। কারণ হাদিসে নবী মোহাম্মদ পরিষ্কারভাবে বলেছে যে এর আগের নবীদের আমলে এই জিনিসটা জায়েজ ছিল না, গনিমতের মাল নেয়া কখনোই জায়েজ ছিল না। নবী মোহাম্মদের জন্য এটা স্পেশালি আল্লাহ পাক স্পেশালি গনিমতের মাল নেয়াটা হালাল করেছে। এটা নবী মোহাম্মদের উপরে আল্লাহ পাকের একটা রহমত, যে গনিমতের মাল সে নিবে, গনিমতের মাল সে ভোগ করবে। এটা আল্লাহ পাক রহম করে নবী মোহাম্মদকে এই সুবিধাটা, এক্সট্রা সুবিধাটা দিয়েছে। কিন্তু আপনি বলতেছেন সেই সময় নাকি প্রচলিত ছিল, তাহলে তো নিশ্চয়ই নবী মোহাম্মদের বাহিনীও তো কয়েকবার যুদ্ধে হেরেছে, সেইখানে নিশ্চয়ই মুসলমান নারীদেরকেও গনিমতের মাল হিসেবে নিয়ে নিশ্চয়ই রেপ টেপ করছে কেউ, কোনো কাফের। সেই রকমের দু একটা উদাহরণ দেখান। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে বদরের যুদ্ধের পরে মানে মক্কাতে মুহাম্মদের মেয়ে ছিল, মুহাম্মদের নিজের আপন মেয়ে ছিল মক্কাতে বদরের যুদ্ধের পরে। সেই বদরের যুদ্ধে কাফের কোরাইশরা যখন মুহাম্মদের সাথে যুদ্ধ করে যখন ফেরত গিয়েছে, তখন তারা তো নিশ্চয়ই মুহাম্মদের মেয়ে নিশ্চয়ই তখন মক্কায় আছে, তাকে তো নিশ্চয়ই ধরে বলছে যে তুই তো এখন গনিমতের মাল, আয় তোরে রেপ করি। নিশ্চয়ই সেই মানে কাফেররা মুহাম্মদের মেয়েকে রেপ টেপ করে দিছে। কিন্তু আমি তো জানি যে মুহাম্মদের মেয়েকে তখন সসম্মানে, এমনকি আবু সুফিয়ানের যে স্ত্রী হিন্দ, সে তাকে একটা গয়না পরায় মদিনায় পাঠায় দিছে, তাকে কেউ টাচ পর্যন্ত করে নাই। তাহলে আপনি যে বললেন সেটা সেই সময় নাকি এটা একটা প্রচলিত সিস্টেম ছিল, মানে মেয়েদেরকে রেপ করা, মানে মেয়ে কাফেরদেরকে, বাপ ভাইদেরকে মেরে তাদের মেয়েদেরকে তুলে এনে তাদেরকে রেপ করাটা নাকি একটা প্রচলিত সিস্টেম ছিল। এই প্রচলিত সিস্টেমটা তো আমি কাফেরদের ভিতরে পাচ্ছি না, শুধুমাত্র মুসলিমদের মধ্যে পাচ্ছি, যে এখানে নবী মোহাম্মদ সম্পর্কে হাদিসে বলা হয়েছে গনিমতের মাল নেওয়াটা নবীর জন্য স্পেশাল একটা সুবিধা। তো আপনি বলছেন সেটা প্রচলিত বিধান ছিল। আমি খ্রিস্টান বিধান জানি, খ্রিস্টান বিধানটা আমি বের করব, বাইবেলে এই বিষয়ে কি বলা আছে সেটা বের করব। আপনি যে বললেন সেই সময় এটা প্রচলিত কালচার ছিল, সবাই এটা করতো, এইটার সপক্ষে কিছু দলিল দেখান। শ্রাবণী সাহা, আপনি বলেন। ধন্যবাদ ভাইয়া। আপনি আমার একটা কথা মনে হয় ধরতে ভুল করেছেন, যে নবী করিম যে গনিমতের মালদেরকে নিয়ে এসে উনি যে রেপ করতেন, বা উনি যে যুদ্ধ থেকে তাদেরকে তুলে নিয়ে এসে তাদের সাথে যে মানে অত্যাচার গুলো করতেন, সেই অত্যাচার আর তারা কখন করতো সেইটার প্রসঙ্গে পরে আসছি। আমি আপনাকে, আপনি যে কথাটা বলেছেন যে এই যে ওপেন রিলেশনশিপ, যেটা যেখানে আমি আপনাকে প্রথমেই উদাহরণ দিয়েছি নবী করিমের সাথে জয়নবের যে সম্পর্কটা, ঠিক আছে, তো এই সম্পর্কটা, এই যে বিবাহ বহির্ভূত সম্পর্কগুলো, এই যে কিছু মানে অসঙ্গত যে সম্পর্কগুলো, সেগুলো সেই জায়গাটাতে যদি জয়নব পারমিশন দিয়ে থাকেন নবী করিমের সাথে তার যদি সম্পর্ক হয়ে থাকে, আমাদের সময় যদি আমরা একটা আইন করে ওপেন রিলেশনশিপটাকে অ্যাকসেপ্টেন্সি দিয়ে থাকি, না, আপনাকে একটু মিউট করি, এটা তো মিলছে না। এক নাম্বার কথা হচ্ছে, একটা ওপেন রিলেশনশিপে হাজবেন্ডও জানে তার বউ বিভিন্ন জায়গায় গিয়ে করে আসবে,
ওয়াইফও জানে তার স্বামী বিভিন্ন জায়গায় গিয়ে করে আসবে, এবং তারা এই জিনিসটাতে কনসেন্ট দিয়েছে। কিন্তু নবী মোহাম্মদ যে জয়নবের বাসায় গিয়ে জয়নবের সাথে করবে, জয়নবের সেই সময় স্বামী ছিল, তার নাম ছিল জায়েদ, যে ছিল মোহাম্মদের পালিত পুত্র। সেই জায়েদ তো সেই কনসেন্টটা জয়নবকে দেয় নাই, যে জয়নব কেউ যদি তোমার বাসায় আসে, তোমার যদি করতে ইচ্ছা করে তাহলে তুমি কইরো। এইটা তো, এই কনসেন্ট তো জায়েদ দেয় নাই, তাহলে তো জায়েদের রাইট ভায়োলেট হইলো। আবার মোহাম্মদের যে এতগুলা বিবি আছে, সেই বিবিরাও তো মোহাম্মদকে এই কনসেন্টটা দেয় নাই যে মোহাম্মদ তুমি রাইতের বেলা যেখানে যেখানে যাও, সেখানে যদি একটা মানে নগ্ন মেয়ে দেখো, তুমি যদি ইয়া হয়ে যায়, মাথা নষ্ট হয়ে যায়, তখন তুমি করতে পারো। এই অধিকার তো তার ওয়াইফরা তাকে দেয় নাই। তো যদি এরকম হইতো, মোহাম্মদও তার বউদেরকে বলে দিচ্ছে হ্যাঁ তোমরা গিয়া করতে পারো, যার সাথে ইচ্ছা করতে পারো, আমিও এখন যার সাথে ইচ্ছা করব। যদি মোহাম্মদ এবং তার বউদের অধিকারটা সেম থাকতো, দুই পক্ষই এটা যদি ওপেন রিলেশনশিপ হইতো, তাহলে তো দুই পক্ষই করতে পারতো। কিন্তু মোহাম্মদের বউরা তো কারোর সাথে সেটা করতে পারবে না, একের করলে মেরে ফেলাবে, একের করলে জবাই করে, একের পাথর ছেড়ে মেরে ফেলাবে। আয়েশা একবার করছিল, সেখানে বিরাট একটা গ্যাঞ্জাম হয়েছিল। আয়েশা একটা পরকীয়া প্রেম করতে নিছিল, হালকা একটু করতে নিছিল, কিন্তু সেখানে বিরাট ঘাপলা হয়ে গেছিল। কিন্তু অন্য কোন স্ত্রী তো সেটা করতেই পারবে না, তাহলে তো সেখানে রাইটটা তো সেম থাকতেছে না। আমেরিকাতে যে ওপেন রিলেশনশিপ, সেখানে তো হাজবেন্ড ওয়াইফের রাইটটা সেম থাকতেছে, দুইজনই দুইজনের ক্ষেত্রে সম্মতি দিচ্ছে। কিন্তু এখানে কোথায় দুইজন দুইজনের ক্ষেত্রে সম্মতি দিচ্ছে? এটার সাথে আপনি কিভাবে মিলাচ্ছেন? জায়েদ কি সম্মতি দিছে জয়নব তুমি কইরো, আর মোহাম্মদের ওয়াইফরা কি সম্মতি দিছে যে মোহাম্মদ তুমি কইরো? মোহাম্মদ কি তার ওয়াইফদেরকে এই অধিকার দিচ্ছে? জয়নব কি তার স্বামী জায়েদকে এই অধিকার দিচ্ছে? তাহলে এই অধিকারটা সমান হলো কিভাবে, আপনি বলেন। আপনি কি আমাকে আনমিউট করেছেন? হ্যাঁ, আনমিউট করেছি। থ্যাংক ইউ। জয়নবের সাথে নবী করিমের সম্পর্ক হওয়ার পরে, যখন জয়নবের সাথে তার হাজবেন্ডের কথা হয়েছিল, তখন এখানে দুইটা বর্ণনা আছে। প্রথমত হচ্ছে জয়নবের হাজবেন্ড সবকিছু জানতে পারে তাদের সম্পর্কের ব্যাপারে, জানার পরে উনিও নর্মালি জয়নবের সাথে রিলেশনশিপ কন্টিনিউ করে। আর আরেকটা জায়গায় লেখা আছে যে তাদের ভিতরে ঝগড়া বিবাদ হতে থাকে, তাদের ভিতরে মারামারি কাটাকাটি বা জয়নবের হাজবেন্ড জয়নবকে মেরে ফেলেছিলেন এরকম কোনো কিছু নেই, এক কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে একজন মানুষ যিনি অলরেডি অনেকগুলো বিয়ে করে ফেলেছে, সে তো তার কোনো স্ত্রীর পারমিশনের ধার তো সে আগেই ধারেনি। সুতরাং তার আর বাদ বাকি যে স্ত্রীরা ছিল, তারাও যে উনি যে অন্য কোনো রিলেশনশিপে নেই, এই ব্যাপার এটা তো ভাবার কোনো কারণ নেই। তো আমার কথা বুঝতে পারছি না, আপনার কথা বুঝতে পারছি না। আমি আপনাকে কি প্রশ্ন করেছিলাম সেটা কি আপনি বলবেন একটু প্রশ্নটা? আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে নবী করিম তার ওয়াইফকে সেম পারমিশন দিয়েছিল কিনা। একটা ওপেন রিলেশনশিপ, আচ্ছা আপনাকে একটু মিউট করি। ওপেন রিলেশনশিপে তো আমরা জানি যে ওপেন রিলেশনশিপে একটা হাজবেন্ডেরও যেই রাইট থাকে, একটা ওয়াইফেরও সেই রাইট থাকে। হাজবেন্ডও চাইলে করতে পারে, ওয়াইফও চাইলে করতে পারে, মানে রাইটটা ইকুয়াল থাকতেছে। লিঙ্গের ভিত্তিতে রাইট ওঠানামা করতেছে না, পার্থক্য হচ্ছে না। লিঙ্গ, আমার একটা পুরুষাঙ্গ আছে এই জন্য আমি বেশি অধিকার ভোগ করব, এই সমস্যাটা এখানে নাই। একটা ছেলেও যেই কাজ করতেছে, মেয়েটাও সেই কাজ করতেছে, এইটাকে ওপেন রিলেশনশিপ বলে। আপনি সেই ওপেন রিলেশনশিপের কনসেপ্টটা মোহাম্মদের ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে তো আপনাকে দেখাইতে হবে তো যে মোহাম্মদও সেই ইকুয়াল রাইটটা তার ওয়াইফদেরকে দিয়েছিল, যে আমিও গিয়া করবো দাসী দোষীর সাথে, তোমরাও দাসী দোষীর সাথে করো, দাসী দোষের সাথে করো। আমি মানে জয়নবের বাসায় যদি উকি ঝুঁকি মেরে দেখি জয়নব নেংটু আছে, তখন আমিও করব। তোমরাও যদি এরকম কাউরে নেংটু নেংটু পাও কোনো পোলাপান, তোমরাও করতে পারো। এইটা যদি হইতো তাহলে সেটা একটা ওপেন রিলেশনশিপের সাথে মিলতো। কিন্তু এটাতে আপনি যেটা বলছেন সেটা তো ওপেন রিলেশনশিপের সাথে মিলতেছে না, কারণ এখানে রাইটই তো, রাইটের ভিতরেই তো পার্থক্য আছে, অধিকারের ভিতরেই তো পার্থক্য আছে। বলেন। আমি আপনাকে দেখাচ্ছি কোথায় নিচ্ছে, এবং আমি এই কথাটা আপনাকে এই যে ওপেন রিলেশনশিপ কনসেপ্টটা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কনসেপ্ট, এই দুইটা জায়গাকে আমি কেন এক জায়গায় নিয়ে আসছি তার পিছনে কারণ আছে। আমি একেবারে মূর্খ মানুষের মতন আপনার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো মানুষ সাজানোর জন্য না, উনি একজন প্রফেট ক্যারেক্টার সেই জন্য না, কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। সেটা হচ্ছে যে উনি ওনার ওয়াইফদেরকে সেম দেননি, সেম অধিকার দেননি যে তো আমি যেরকম করেছি তোমরাও সেরকম করতে পারবা, এরকমটা উনি করেননি। কিন্তু ওনার ওয়াইফদের সাথে ওনার বিভিন্নভাবে বিয়ে হয়েছে, দাসীদের সাথে ওনার সম্পর্ক হয়েছে, ঠিক আছে, আমি সব মানছি। আমার প্রশ্নটা হলো সেখানে যে নবী যখন জয়নবের সাথে এটা করেছিল, জয়নবের হাজবেন্ড যখন এটা জানার পরে তাদের ভিতরে কি সম্পর্ক হয়েছিল আমি জানি না। সুতরাং এই ধরনের জটিল পরিস্থিতি। আবার এই যে এখন আমরা ওপেন রিলেশনশিপে হচ্ছে কি আমরা উভয়কেই অধিকার দিচ্ছি যে তুমিও চাইলে পারো, আমিও চাইলে পারি। তো ওই সময়ের যুগে আর বর্তমানকার যুগে, দুই যুগে ভাই আত্মশুদ্ধির জায়গাটা কোথায়? আপনি যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজটাকে সাপোর্ট করছি না, আমি বলছি যে ওই সময় তো চরম আত্মশুদ্ধির জায়গা ছিল না। আর আমরা যেটাকে অ্যাকসেপ্টেন্সি দিচ্ছি, একজন মানুষ তখনই
মানুষ হিসেবে উন্নতির শিখরে পৌঁছায় যখন সে তার, আমরা জানি যে সনাতনে বলে যে ষড়রিপু থেকে মুক্তি হয়। আমি এখানে ইসলামের রেফারেন্সই দেবো না, আমি নফসের কথাই বলবো না, তার কারণ ইসলাম অনেক আগে ব্যাকে চলে যাচ্ছে। সো যে কাম বা এটাকে আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি নাও দেখি, যে আমাদের শারীরিক সম্পর্ক যেটা, আমাদের আত্মসংযম যেটা যেটা আমাদেরকে মানুষ বানায়, সেইটাকে আমরা একটা কনস্টিটিউশন ক্রিয়েট করে বলছি যে এটা মানে একরকম হালাল, ঠিক আছে, যে এটা জাস্টিফাইড, যে তুমি তোমার হাজবেন্ড অন্য কারোর সাথে তুমি শুয়ে আসতে পারলে শুয়ে আসো, কোনো সমস্যা নেই, আমি তোমাকে অধিকার দিয়ে দিলাম। কখন আমরা অধিকার দিয়ে দিই? আমি আমার হাজবেন্ডকে তখনই বলবো যে হ্যাঁ অবশ্যই তুমি যে কোনো নারীর সাথে যে থাকতে পারো, যখন আমিও একই জিনিসটা চাই, যে তোমার প্রতি আমার খুব বিতৃষ্ণা এসে গেছে, আমি তাহলে অন্য কোথাও জায়গা থেকে শুয়ে আসি। ভাই, ধর্মেও শোয়াশুয়ি ছাড়া কথা নাই, আপনারা না, তাহলে আত্মশুদ্ধির জায়গাটা আশ্চর্য, আমি বুঝতে পারছি না, আপনাকে তো কেউ বলছে না যে আপনার ওপেন রিলেশনশিপে যেতে হবে। আমাকে বলছে না তো, একটু মিউট করে রাখি, কারণ আপনার এখান থেকে ইকো হচ্ছে। আপনাকে তো কেউ বলছে না যে শ্রাবণী সাহা আপনাকে অবশ্যই ওপেন রিলেশনশিপে যেতে হবে। আমরা তো বলছি কেউ যদি ওপেন রিলেশনশিপে যায় এবং ছেলে এবং মেয়ে দুইজনই যদি এই জিনিসটা চায়, দুইজনেরই এই জিনিসটা পছন্দ, তাহলে তারা সেই রিলেশনশিপে যেতে পারে, সেখানে তো কারো অধিকার ভায়োলেট হচ্ছে না। আপনাকে তো কেউ বলছে না আপু যে আপনাকে সেটা করতে হবে বা আপনাকে সেই মানে ওপেন রিলেশনশিপে যেতে হবে। আপনার যদি না মনে চায়, আপনার হাজবেন্ডেরও যদি সেটা না মনে চায়, তাহলে আপনারা ক্লোজ রিলেশনশিপে থাকবেন। কিন্তু আরেকজন আছে সখিনা, সে আছে করিমের সাথে, করিমও এই ক্যারেক্টারের, সখিনাও এই ক্যারেক্টারের, দুইজনই এই ক্যারেক্টারটা তাদের দুজনের ভিতরে আছে। আর তারা কি তারাও একসাথে থাকতে পারে। তারা কি করবে? তারা তারা যদি এখন সখিনার এই টাইপের একটু অভ্যাস আছে যে অন্য ছেলেদের সাথে তার একটু এরকম করার মানে প্রবণতা আছে, আবার করিম যে হচ্ছে তার হাজবেন্ড, তারও এই ধরনের প্রবণতা আছে। এখন তারা যদি আপনার মতো একটা মেয়ের সাথে বিয়ে হয়, এই করিমের যদি আপনার মতো একটা মেয়ের সাথে বিয়ে হয়, তখন তো আপনার সাথে একটা প্রতারণা হয়ে যাবে। সে দেখা যাবে, করিম দেখা যাবে লুকায় ছাপায়, কারণ ওর এই অভ্যাসটা আছে। সে আপনাকে ঘরে রেখে তার একটু এদিক সেদিক যাওয়ার অভ্যাসটা তো সে চেঞ্জ করতে পারবে না। সে যেটা করবে, আপনাকে লুকায় লুকায় পরকীয়া প্রেম করবে, বাসার ভাবির সাথে, অমুকের সাথে, তমুকের সাথে, এগুলা করতে থাকবে। এই ধরনের সমস্যা যেন না হয়, আপনি যেন আপনার মতো একজন মানুষকে পান, এই জন্য সে করিম সখিনাকে খুঁজে নিবে, যে আরেকজন তারই মতো, যার এই রকমের স্বভাব আছে, আরেক জায়গায় গিয়ে সে করতে চায়, তার এই প্রবণতাটা আছে। তাহলে সখিনা এবং করিম যদি একসাথে থাকে, দুইজনই জানে যে তাদের হাজবেন্ড বা তাদের ওয়াইফ এই কাজটা করে, তাদের এই প্রবণতাটা আছে, তাহলে তারা তাদের মতো থাকুক, সেখানে তো আপনার কোনো ক্ষতি তো হচ্ছে না। তারা যদি বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরে টুরে আসে, তাতে তো কারো কোনো ক্ষতি হচ্ছে না। আপনি তো সেফ থাকতেছেন, আপনার হাজবেন্ডটা সেরকম না, বা আমার ওয়াইফটা সেরকম না, তাহলে তো আমরা তো সেফ থাকতেছি যে সেই মেয়েকে আমি বিয়ে করি নাই, আমার বিয়ে করতে হয় নাই, করিম তাকে বিয়ে করছে, করিমেরও এই একই স্বভাব, সখিনারও একই স্বভাব। সেই সখিনা করিম এখন দুইজন, তাদের একই টাইপের স্বভাব নিয়ে, তারা একই টাইপের মানুষ, তারা এখন সুখে শান্তিতে বসবাস করতেছে। এখানে আপনার কোথায় সমস্যা? এখানে আত্মশুদ্ধির কি সমস্যা? কিছুই তো আমি বুঝতে পারছি না। এখানে আত্মশুদ্ধি কিভাবে আটকে আছে সেটা একটু আমাদেরকে বোঝান। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আপনি যে আমাকে এই প্রশ্নটা করেছেন যে এখানে আত্মশুদ্ধি কি আছে বোঝান, এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে কি, যে মানুষকে আমি তো জীবই মনে করি, আশরাফুল মাখলুকাত আসলে আমি বেসিক্যালি মনে করি না। মানুষ অন্যান্য প্রাণী, কুকুর বিড়াল সবকিছুর মতনই মানুষের সাথে তাদের মানে তারা অন্যান্য গুণে মহিমান্বিত, মানুষ হচ্ছে বুদ্ধিমত্তার দিক থেকে মহিমান্বিত, আমি এটুকুই মনে করি মানুষকে। তো আমার প্রশ্ন হচ্ছে কি, যে যখন একটা মানুষ সম্পর্কে জড়ায়, অর্থাৎ সে, যেহেতু আমরা একটা সমাজে বাস করি, আপনি আমেরিকার উদাহরণ দিচ্ছেন, আপনার আমি অনেকের সাথে কথা বলে দেখেছি, তারা যখন, যেমন আপনি ইসলামকে, বাংলাদেশে যারা ইসলামিক এক্সট্রিমিস্ট, আপনি তাদের বিরুদ্ধে কথা বলছেন। এখন ইসলামের একটা সমস্যা হচ্ছে কি, যে ইসলাম মানুষকে কনভার্টেড করতে চায়, যে আমি এটা করছি তুমি এটা করো, তুমি না করলে আমি তোমাকে মারবো, এরকম একটা বিষয়, একটা এক্সট্রিম জায়গা ইসলামের আছে। সেই কারণে আমরা ইসলামের বিরুদ্ধে কথা বলি, যে তুমি যদি তোমার ধর্ম পালন করতে চাও তাহলে করো, অসুবিধা নাই, কিন্তু আমাকে বিরক্ত করো না এই বিষয়টাতে। তো যখন একটা মানুষ মানে দুইটা মানুষ, একটা কাপল যখন একটা সম্পর্ক তৈরি করে বা বিয়ে হয়, সামাজিক বন্ধনে যখন আবদ্ধ, এখন আমেরিকার মতন মনে করেন বিয়ে হয়নি বা তাদের ওখানে ডাইভোর্স অ্যাভেলেবেল, তারা তাদের মতন অনেকে বাচ্চা নিচ্ছে না, সেই প্রেক্ষিতে আমি এখানে আনতে চাই না, তার কারণ বিষয়টা আমার দেশের, আমি আমার দেশের প্রেক্ষিতে কথা বলতে চাই আপনার সাথে। তো এখানে আমরা যখন সামাজিক রীতিনীতিতে বিয়ে করি, বিয়ে করার পরে আমাদের সন্তান সন্ততি হয়, এবং আমাদের দেশ আমাদের যে জন্মদান করা যে সন্তানগুলো, তাদেরকে কিন্তু রাষ্ট্রীয় সম্পদ বলে মনে করে না। আমাদের সন্তান শুধুমাত্র আমাদেরই সন্তান। আপনি আপনার ওয়াইফকে নিয়ে আপনার পার্সোনাল লাইফে ভালো আছেন,
আমি আমার হাজবেন্ডকে নিয়ে আমার পার্সোনাল লাইফে ভালো আছি, আমার হাজবেন্ড ভালো মানুষ, আপনার ওয়াইফ ভালো মানুষ বলে তারা আমাদের সাথে প্রতারণা করছে না বলে অন্য আমার পাশের বাড়িতে যেই ছেলে মেয়ের বিয়ে হয়েছে তার ভিতরে ওয়াইফ বা হাজবেন্ড যে কোনো একজন মানসিক অশান্তির ভিতরে আছে, তার কারণ হয় তাকে তার হাজবেন্ডকে পারমিশন দিতে হবে বা ওয়াইফকে পারমিশন দিতে হবে একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপের জন্য, অথবা তাদের ভিতরে একটা দাম্পত্য কলহ হবে। আপনি যত সহজে আমেরিকান সমাজের একটা উদাহরণ শ্রাবণী বলছেন, সাহাবু, এখন এরকম হচ্ছে আপনার বাংলাদেশে পয়েন্ট একজন আমি শ্রাবণী সাহাবু, মেনে নেওয়া পয়েন্ট আমি সহজ। কিছুই বুঝতে পারছি না। আপনাকে একটু মিউট করে কথা বলি। আপনার কথা তো কিছু আমি বুঝতে পারতেছি না। আপনি অনেক কিছু বলতেছেন, কিন্তু আমি যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তরটা ছাড়া আপনি অনেক কথা বলতেছেন। হ্যাঁ, এখন অনেক দীর্ঘ ইতিহাস, এই যে বাংলাদেশে পাকিস্তানে আমেরিকাতে কি হচ্ছে না না হচ্ছে, এত দীর্ঘ ইতিহাস না বলে আপনি আমাদেরকে বলেন যে একটা ছেলে এবং একটা মেয়ে পরস্পর একসাথে থাকতেছে, বিয়ে শাদী করছে, তাদের দুইজনেরই অন্য ছেলে মেয়েদের সাথে করতে ইচ্ছা করে। এইটা কি তারা অন্য কারো কোনো ক্ষতি করতেছে না, অন্য কারো কোনো সমস্যা তৈরি করতেছে না। একজন আরেকজনকে বলেও দিচ্ছে যে আমার এই ক্যারেক্টার আছে। তারা কোনো প্রতারণা, একজন আরেকজনের সাথে কোনো প্রতারণাও করে নাই। লুকায় লুকায় পরকীয়াও তারা করে নাই। তারা একজন আরেকজনকে অনেস্টলি বলে দিছে যে আমার এই স্বভাব আছে, আমার একটু, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার সাথে আমি থাকতেও চাই, কিন্তু আমার মাঝে মাঝে অন্য জায়গায় গিয়ে করতে আমার ইচ্ছা করে। এখন ওয়াইফও বলতেছে হ্যাঁ আমারও সেই ইচ্ছাটা করে। ঠিক আছে, আসো আমরা তাহলে একসাথে থাকি। এবং তারা একসাথে থাকা শুরু করলো। একসাথে থাকার পরে তারা বিভিন্ন জায়গায় গিয়ে অন্য, মানে শনিবার, শুক্রবার এভাবে ঘুরে ঘুরে টুরে তারা অন্য জায়গায় গিয়েও আনন্দ ফুর্তি করে আসলো, আবার তারা একসাথেও থাকতেছে। এইখানে সমস্যাটা কোথায়? কার অধিকারটা ভায়োলেট হচ্ছে? কে এখানে ভিকটিম বা কে এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে? আপনি শুধু আমাদেরকে সেইটা বলেন, কে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেন আগে। এখানে তো সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে না বলতে পারছেন? উফ, উফ, উফ। ঠিক আছে শ্রাবণী সাহাবু, আমার আর কথা বলার কোনো মানে নেই। সমাজ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? দুইজন মানে কয়েকজন মানুষ সেক্স করতেছে, তাহলে তো সমাজ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? সমাজ তো তাহলে সমাজকে বলেন, সমাজকে একটা মামলা করতে সেই ব্যক্তিদের বিরুদ্ধে। আমেরিকান সমাজকে বলেন, আমেরিকান সমাজ যেন একটা মামলা করে। আমার আসলে আর কিছু বলার নাই। আপনাকে আমি একটা খুব স্পেসিফিক প্রশ্ন করেছিলাম। আপনি ওই কোনো ব্যক্তির, মানে সমাজ তো কোনো, আসলে সমাজের তো কোনো অধিকার নাই। সমাজ তো কোনো নাগরিক না। কোনো সমাজ তো কি আদালতে মামলা করতে পারে না। হ্যাঁ? আপনার অধিকার জিনিসটা হচ্ছে রাষ্ট্র আপনাকে যেই কাজগুলা করার ক্ষেত্রে বাধা প্রদান করবে না, সেই কাজগুলা হচ্ছে আপনার অধিকার। মানে হচ্ছে এই অধিকারটা আপনি পান রাষ্ট্রের কাছ থেকে। এখন সমাজের অধিকার তো ভায়োলেট হইতে পারে না। সমাজের কোনো অধিকার নাই। যেমন একটা বইয়ের কোনো অধিকার নাই। বা মনে করেন আপনার যে ধর্ম আছে সেই ধর্মটার কোনো অধিকার নেই। কারণ ধর্ম কোনো রাষ্ট্রের নাগরিক না। নাগরিকদের অধিকার থাকে। সমাজের কোনো অধিকার থাকে না। সমাজের কোনো অধিকার ভায়োলেশন হইতে পারে না। একটা বইয়ের অধিকার ভায়োলেশন হইতে পারে না। একটা চেয়ারের অধিকার ভায়োলেট হইতে পারে না। একটা চিন্তা, একটা ধারণা, সেই ধারণার কোনো অধিকার নাই। সমাজের কোন মানুষের অধিকার লঙ্ঘন হচ্ছে সেটা আপনি বলতে পারলেন না। আপনি বললেন সমাজ। কিন্তু সমাজের কোনো অধিকারই নাই। সমাজের কোনো রাইটই নাই। রাইট আছে শুধুমাত্র নাগরিকের। একটা সমাজে, একটা রাষ্ট্রে শুধুমাত্র নাগরিকের সেই অধিকারটা আছে। আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কোন মানুষটার অধিকারটা ভায়োলেট হচ্ছে, আপনি সেটা বলতে পারেননি। আপনি বললেন সমাজের। সমাজের কিছু হচ্ছে না এখানে। সমাজটা হচ্ছে মানুষের সমষ্টি। আমরা সমাজকে যেভাবে তৈরি করি সমাজটা সেভাবেই চলে। আমাদের সমাজে কিছুদিন আগেও সতীদাহ প্রথা ছিল। বর্ণবাদ এখন পর্যন্ত সমাজে আছে। এখন এই সমাজে এটা আছে, এই কারণে এটাকে সরানো যাবে না। এইটাকে সমালোচনা করা যাবে না বা এটাকে উৎখাত করা যাবে না, এমন তো কোনো কথা নাই। এরকমের অনেক কুপ্রথা বহু সমাজে আছে এবং ছিল, যেগুলো আমরা বাতিল করে দিয়েছি। সমাজের তো কোনো রাইট নাই। সমাজ বলবে আমার সমাজে সতীদাহ প্রথা হয়, আমার সতীদাহ এটা বন্ধ করা যাবে না, আমার রাইট ভায়োলেট হচ্ছে, সতীদাহ প্রথা বন্ধ করে তোমার আমার অধিকার লঙ্ঘন করছে। সমাজ তো এটা বলতে পারবে না, কারণ আমরা মিলে সমাজ। আমার যদি আরেকজনের অধিকার সম্পর্কে আমি সচেতন থাকি, তাহলে আমার অধিকারটা সেখানে ফুলফিল হবে। আমি আমার মতো থাকবো, সে তার মতো থাকবে। সে কে কার সাথে কি করতেছে সেটা তো আপনার জানারও দরকার নাই। করিম আর সখিনা দুইজন ওপেন রিলেশনশিপে গেছে, সেটা তো আপনার জানারও দরকার নেই। কে কার সাথে কি করতেছে সেটা নিয়ে বাঙালি মানুষের ভিতরে সবচেয়ে বেশি কুরকুর কুরকুর করে। মানে ইউরোপে আসার পরে ওরা আরেকজন ভাবি কি করছে, ওই মুখে ভাই কি করছে, এগুলো নিয়ে সারাক্ষণ পেচর পেচর করে। মানে কুটনামি, অমুকের নামে তমুকে এটা করছে, মানে প্রেম করছে, তমুক পরকিয়া করছে, তমুক এই জামা পড়ছে, তমুক সেই জামা পড়ছে। এইগুলো নিয়ে সারাক্ষণ এই বাঙালিরা
আরেকজনের বিষয় নিয়ে তারা পইরা থাকে। 24 ঘন্টা তাদের আলাপের বিষয়বস্তু হইতেছে আরেকজনে কি করছে। ভাইরে তোমার তো কেউ কোনো ক্ষতি করতেছে না। আরেকজন যদি প্রেম করে, আরেকজন যদি লাফাঙ্গামি করে, ডিস্কো বারে গিয়ে ন্যাংটা হয়ে নাচে, তাতে তোমার সমস্যা কোথায়? তার বডি সে ন্যাংটা হয়ে নাচতেছে। তোমার প্রবলেমটা কোথায়? তুমি কেন সারাক্ষণ এটা নিয়ে পইরা আছো? নিজের চরকায় তেল দেন আপু, নিজের চরকায় তেল দিতে হবে। অন্যের জীবনে মানে নাক গলানো যাবে না। তারা সুখে আছে, তারা ওপেন রিলেশনশিপে সুখে আছে। আপনি বলতেছেন সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, না এদেরকে আমরা করতে দিব না, এদেরকে আমরা ওপেন রিলেশনশিপে থাকতে দিব না, এদেরকে আমরা জুতা দিয়ে বাইরাবো। ওই তুই কেন করলি, তুই কেন এদিকে গেলি, এই মেয়ে তুমি কেন গেলা, এই ছেলে তুমি তোমরা যেতে পারবে না। আপনি তাদেরকে ডিক্টেট করবেন, আপনি তাদেরকে গিয়ে ঘাড় ধরে আপনি তাদেরকে বলবেন তো ওর সাথে তোর করণ লাগবো, তো ভালো লাগুক কি না লাগুক তোর ওর সাথে করণ লাগবে, আর কারোর সাথে করণ লাগবে না, করণ যাবো না। আপনি সেখানে বলার কে? আপনি তো সেখানে বলার কেউ না। যদি সেখানে কোনো ক্রাইম ঘটে সেখানে আপনি বলতে পারবেন। যদি কনসেন্টের ভায়োলেশন ঘটে, কোনো একটা কনসেন্ট না নিয়ে যদি কেউ কিছু করে, অধিকার যদি লঙ্ঘন হয়, তখন আপনি বলার মতো আপনার সেই সুযোগ আছে। কিন্তু সেইটা ছাড়া কারো অধিকার ভায়োলেট হচ্ছে না, কারো কনসেন্টের ভায়োলেট হচ্ছে না। আপনি কোথাকার কে যে আপনি তাদের ভিতরে ভিতরে নাক গলায় বলবেন যে সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা তোমাদেরকে আমি করতে দিব না। এটা আপনি কিভাবে বলবেন, কোন অধিকারে বলবেন? হ্যাঁ, আপনাকে আনমিউট করছি, বলেন এবার। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার উত্তরের জন্য। আমার তো খুবই পছন্দ হচ্ছে। এখন আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন জানার আছে। তো এই যে মনে করেন আমরা ওপেন রিলেশনশিপে গেলাম, ওপেন রিলেশনশিপে যাওয়ার পরে আপনি দয়া করে আমার কথাগুলো, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, কিন্তু আপনাকে তো কেউ বলে নাই ওপেন রিলেশনশিপ। আপনি যদি সেটা পছন্দ না করেন তাহলে আপনাকে তো কেউ বলে নাই যে আপনার ওপেন রিলেশনশিপে যেতে হবে। যদি আপনারও সেই টেনডেন্সি থাকে এবং আপনি যদি এমন একটা ছেলেকে খুব ভালোবাসেন, তাকে আপনার খুব পছন্দ, কিন্তু ওই ছেলেটারও এরকমের একটু অভ্যাস আছে। এরকম যদি আপনাদের দুইজনেরই যদি এইটা একটা সমস্যা যদি থাকে, অন্যদিকে ঘোরাঘুরি, তখন আপনারা এই সিদ্ধান্তটা নিতে পারেন যে আমরা একসাথেই থাকবো, কিন্তু আমরা মাঝে মাঝে গিয়ে এদিক সেদিক করে আসবো। এইটা আপনারা করতে পারেন, কিন্তু আপনাকে যে সেটা করতে হবে, আপনি না চাইলেও আপনাকে ওপেন রিলেশনশিপে যাইতে হবে, এটা তো কেউ বলে নাই আপু। বলেছে? আনমিউট করে বলেন। আনমিউট করে বলেন। আনমিউট করে কথা বলেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমি আসলে আনমিউটের অপশনটাই পাচ্ছি না আমার এখানে। আপনি একটু আনমিউট করেন আমাকে। এখন আমি তো সবসময় করতে পারবো না। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলেন। ওকে, আসলে আমার এখানে আনমিউটের অপশনটা আমি দেখতে পাচ্ছি না, এই জন্য। ঠিক আছে, আপনি যেটা বলেছেন যে আপনি আমাকে কেউ জোর করছে না ডেফিনেটলি, এবং আপনার উত্তর যথাযথ যুক্তিসঙ্গত। এখন আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে যখন কেউ ওপেন রিলেশনশিপে যাচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে, তখন ওপেন রিলেশনশিপে যাওয়ার পরে এই যে আমাদের বাংলাদেশের একটা গোষ্ঠী আছে যারা মানে শিক্ষিত যে কি বলবো, মানে শিক্ষার যে সীমা, সেই সীমার নিচে একেবারে বাস করে। এই যে মানুষগুলো, তারা শুধু এটা আমি শুধুমাত্র আপনার লোয়ার মানে একদম যারা বস্তিতে যে সমস্ত সোসাইটি আছে তাদের কথা বলছি না, আপার সোসাইটিতেও যে সমস্ত অশিক্ষিত মানুষটা বাস করে তাদের কথা বলছি। এই যে তারা সম্পর্কে জড়ায়, তারপরে তাদের যে বেবি গুলা হয়, তারপরে ধরেন একটা মেয়ে প্রেগনেন্ট হয়ে গেল, সেই মেয়েটা প্রেগনেন্ট হওয়ার পরে বাসায় এসে বলছে যে আম্মা বাবা আমি তো আসলে প্রেগনেন্ট, তো আমার এই বাচ্চার কি হবে? তো এই বাচ্চার কি হওয়া উচিত ভাইয়া আমাদের দেশে? এই বাচ্চার লায়াবিলিটিসটা কার হওয়া উচিত? এরকমের যদি ঘটনা ঘটে তাহলে হচ্ছে আচ্ছা, আপনাকে একটু মিউট করে কথা বলি, কারণ আপনার এখান থেকে অনেক শব্দ হচ্ছে। এই ধরনের ঘটনা ইউরোপ আমেরিকাতে ঘটে, কিন্তু যে দেখতে হবে যে এই বাচ্চাটাকে অ্যাবর্শন করা যায় কিনা, ওই রকমের স্কোপ আছে কিনা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা বাচ্চা মেয়ে কম বয়সে এই কাজটা করে ফেলছে, ভুল করে ফেলছে। এখন এই ভুলের কারণে তো তাকে আমরা মারধর করতে পারি না বা শাস্তি দিতে পারি না। সে একটা ছোট বাচ্চা মানুষ, ভুল করে ফেলছে। বা এরকম যদি বড় মানুষও হয়, তখন যদি এই ধরনের ভুল মানুষ করতে পারে, একটা ভুল মানুষের হয়ে যেতে পারে, তখন আমাদের দেখতে হবে অ্যাবর্শনের কতটুকু সম্ভাবনা আছে এবং এটা ওই মেয়েটার ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে। যদি এরকম হয় যে অনেক সময় পার হয়ে গেছে, তখন তার অ্যাবর্শন করার আসলে স্কোপ খুবই কম থাকে এবং রিস্কি হয়ে যায় বিষয়টা, তখন আমরা সেটাতে আর যাই না। যদি ইনিশিয়ালি এটা ধরা পড়ে, আচ্ছা উনি চলে গেছেন, ইনিশিয়ালি যদি এটা ধরা পড়ে তখন আমরা সেই জিনিসটাকে আহ ঠিক করতে পারি। এখন তারপরে যদি দেখা যায় যে বাচ্চাটা হয়েই গেছে, এখন বাচ্চাটাকে যেটা করতে হবে যে আহ যেই সমস্ত বাংলাদেশে অনেক পিতামাতা আছে, অনেক মানে পিতামাতা না, মানে অনেক স্বামী স্ত্রী আছে। শ্রাবণী সাহা, আপনাকে আবারও যুক্ত করেছি। আপনি কি এখন শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। আমি আসলে মানে ভুল করে মনে হয় কেটে ফেলছিলাম। ওকে ভাইয়া, আচ্ছা, বলেন। আপনাকে একটু মিউট করেছেন আপনি, থ্যাংক ইউ। আমি যেটা বলছিলাম যে বাংলাদেশে এরকমের অনেক অনেক স্বামী স্ত্রী আছে যাদের কোনো বাচ্চা কাচ্চা হয় না, যাদের কোনো বাচ্চা কাচ্চা হওয়ার কোনো সম্ভাবনাও নাই। তাদের এই জিনিসটা তাদের ক্ষমতাটাই নাই। হ্যাঁ, অনেক মা আছে এই ধরনের কেস বাংলাদেশে এখন অসংখ্য কেস। মানুষ বাচ্চা হওয়ানোর জন্য বিভিন্ন ডাক্তারের কাছে বছরের পর বছর ধরে ঘোরাঘুরি করতেছে, কি করা যায়, বিদেশে যাচ্ছে বাচ্চা হওয়ানোর জন্য, কিন্তু তারা একটা বাচ্চা নিতে পারতেছে না। এই রকমের পরিস্থিতি যদি হয়, তখন রাষ্ট্রের সেখানে সেই ব্যবস্থাটা করা উচিত যেন
এই মাটা, যে মাটা একটা বাচ্চাকে জন্ম দিচ্ছে, সেই বাচ্চাটার জন্য যেন একটা সুন্দর ভবিষ্যৎ হয়, এই রকমের একটা সংস্থা থাকা উচিত, যে সংস্থাটা এরকমের যারা বাচ্চাকে চাচ্ছে কিন্তু বাচ্চা হতে পারছে না, তাদেরকে সেই বাচ্চাটা দিয়ে দিবে। এবং একই সাথে এই যার বাচ্চা সেও যেন এই বাচ্চাটাকে মাঝে মাঝে গিয়ে দেখে আসতে পারে, মাঝে মাঝে গিয়ে আদর করে আসতে পারে, এই ব্যবস্থাটাও যেন তার থাকে। এরকমের একটা ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে করে দিলে তখন দেখা যাবে যে সেই বাচ্চাটা একটা ভালো পরিবার পাচ্ছে, এবং যে মা, সেই মাটাও তার সন্তানকে দেখতে পাচ্ছে। এই রকমের সিস্টেম ইউরোপ আমেরিকাতে আছে। ইউরোপে তো অবশ্যই আছে যে আপনার যদি আপনি যদি এমন মানুষ হন যে আপনার বাচ্চাটাকে আপনি লালন পালন করতে পারবেন না, তাহলে আপনি এখানে একটা সংস্থা আছে, তাদের সাথে যোগাযোগ করলে তারা সেই বাচ্চাটাকে, তার জন্য, বাচ্চাটার জন্য সবচেয়ে ভালো যেটা হয়, সবচেয়ে ভালো যে পদ্ধতিটা, তার ভবিষ্যতের জন্য সবচেয়ে ভালো যে সিস্টেমটা, সেই সিস্টেমটা অ্যাপ্লাই করে সেই বাচ্চাটাকে সেখানে দিয়ে আসবে। এটা তো আরো ভালো সিস্টেম। আমার তো মনে হয় এটা আরো ভালো সিস্টেম যে আচ্ছা, আমাদের সাথে ইকবাল ভাই যুক্ত হয়েছেন। ইকবাল ভাই, আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? হ্যাঁ, জাস্ট 5টা সেকেন্ড পরে ভাই। হ্যাঁ, আপনার কথা আচ্ছা, বলুন। আচ্ছা। ঠিক আছে। শ্রাবণী আপু, আপনি বলেন তো যে আমার মানে প্রস্তাবনাটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? উম, আবারও মিউট হয়ে গেছে। আপনার আনমিউট হয় নাই। আপনি আবারও, হ্যাঁ, হ্যাঁ এবার ঠিক হ্যাঁ আছে। বলেন, বলেন। জি ভাইয়া, আপনার প্রস্তাবনা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমিও চাই যে ইকবাল ভাই একটু মিউট করলে ভালো হয়। হ্যাঁ, বলেন। ধন্যবাদ। তো আমি চাচ্ছি যে অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা বাংলাদেশের কোনো বাচ্চাই শুধুমাত্র তার মা বাবার না হোক, রাষ্ট্রের হোক। অর্থাৎ যে সমস্ত বাচ্চারা ডাস্টবিনে ফেলা থাকে, সেই সব বাচ্চাদের যেন মানে পরিচয় থাকে, তারা যেন জারজ বলে প্রমাণিত না হয়, এটা আমার দাবি। আর যাই হোক, আপনি পুরো ব্যাপারটাকে ইলাবোরেট করেছেন, আপনাকে ধন্যবাদ। আমার আপনার কাছে আর একটা লাস্ট কোশ্চেন, যেটা আমি যারা শুধুমাত্র ইসলাম থেকে না, বিভিন্ন ধর্ম থেকে যারা কনভার্টেড না, যারা একেবারে ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেছেন, এবং আমি ইন রিসেন্ট একটা কোশ্চেন দেখেছিলাম একজনের, ওনার প্রশ্নটা এরকম যে আমি তো আসলে অমুক ধর্ম থেকে বিচ্যুত হয়েছি, এখন আমার খুব খারাপ লাগছে, আমি খুব কষ্ট পাচ্ছি, আসলে আমি আমার কথাগুলো কোথায় বলবো, বা আমি তো আসলে একটা আধ্যাত্মিক মানে আধ্যাত্মিক ভাবে আমি অনাথ হয়ে গেছি। এখন এই যে মানুষগুলো যারা একটা সময় আল্লাহ তাআলাকে বা যারা ভগবানকে ডাকতেন, তারা হঠাৎ করে নাস্তিকতার জায়গাতে চলে এসেছেন। তারা মনে করেন যে সৃষ্টিকর্তা বলতে কেউ নেই, এই বিষয়টাই সত্য। তাদের বিবেচনায় সেটা, আমি আমাদের বলছি না। তো এই মানুষগুলোর উপর এক সেকেন্ড, আপনার পরামর্শ কি? আচ্ছা, শ্রাবণী আপু, আপনি তাহলে নিজেকে মিউট করেন। হ্যাঁ, থ্যাংক ইউ। ইকবাল ভাই, আপনি বোধহয় কিছু বলছিলেন। হ্যাঁ, ওই আপনার এই নাস্তিকতার ব্যাপারটাতে চলে যাওয়ার আগে আর কি দুটো ব্যাপার। প্রথম হচ্ছে যে আত্মশুদ্ধির ব্যাপারটা আর কি, এটা বুঝতে পারলাম না। আমার মনে হচ্ছিল যে উনি ভাবতেছেন যে একটা এক্সক্লুসিভ রিলেশনশিপ যদি আপনি থাকেন, এটা মানে কোনোভাবে মোরালি সুপিরিয়র। আপনি আপনি আপনার পার্টনার সাথে শুধুমাত্র এক্সক্লুসিভলি আছেন, এটা একটা এই জিনিসটা সাথে উনি আত্মশুদ্ধির একটা ব্যাপার কানেক্ট করলেন। আমি ঠিক বুঝতে পারলাম না জিনিসটা, এটা প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে আপনার আউটসাইড অফ ম্যারেজ, যে কোন একটা বাচ্চার যদি কনসিভড হয় আর কি, এটার সাথে ওপেন রিলেশনশিপের সম্পর্কটা কি? এই দুটো প্রশ্ন ছিল আমার। আচ্ছা, ধন্যবাদ। আমি এই প্রশ্নটা ক্লিয়ার করি। আমি আত্মশুদ্ধির জায়গাটাতে আসলে যাইনি তখন, তার কারণ আমি আসিফ ভাইয়ের অন্য একটা কথায় আমার ব্রেনটা চলে গেছিল। প্রথম কথা হচ্ছে কি, যে প্রত্যেকটা মানুষের একটা বিশ্বাস থাকে। যদিও বা নাস্তিকতার জায়গা থেকে যদি যাই, তাহলে বিশ্বাসের জায়গাটা নেই। কিন্তু আমি আমার জায়গাটা ক্লিয়ার করছি। আত্মশুদ্ধি বলতে আমি আত্মসংযমের কথাটা বলছি। যে একজন মানুষ যদি এই সংযমটা না করতে পারে, যে আমি যেহেতু আমি অবশ্যই এখানে আমেরিকান বা ইউরোপিয়ান কান্ট্রির কথা বলছি না, বাংলাদেশের কথা বলছি, উপমহাদেশের কথা বলছি। আমি একটা ফ্যামিলিতে বিলং করি, সেখানে আমার ওয়াইফ আছে, আমার বাচ্চা আছে। আমি এবং আমার ওয়াইফ উভয় দুইজনের কাছে কমিটেড যে আমরা আমাদের এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ আমাদের মতো করে চালাতে পারি। তো আমাদের ভেতরে যদি এই বিষয়টা না থাকে যে আমি আমার সেক্স কে কন্ট্রোলে রাখতে পারছি না, ঠিক আছে? হ্যাঁ, আপু এখানে সমস্যা নেই। আপু সমস্যাটা এখানে আপনি একটা জিনিস, যে প্রশ্নটা এই যে এটাকে বলে বেগিং দ্য কোশ্চেন ফ্যালাসি। আপনার কাছ থেকে যেটা জানতে চাচ্ছি আমি, আপনি সেটাকে ধরে নিয়ে উত্তর দিচ্ছেন। ফর এক্সাম্পল, ওই যে আপনি যে সংযম যে করবেন, এটা ভালো, এটা ধরে নিয়ে আপনি উত্তরটা দিচ্ছেন। আমি জানতে চাচ্ছি এটা ভালো কেন? ঠিক আছে, ওই যে আপনি যে এক্সক্লুসিভ থাকবে, আপনি যে সংযম করতেছেন, এটা ভালো এই কারণে বলছি, তার কারণ যখন আমার ভিতরে এই ব্যাপারটা আসছে যে আমি চাইলে আমার পার্টনারের কাছ থেকে পারমিশন পেলে আমি এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে যেতে পারি, তেমনি আমার ভিতরে তো এই বিষয়টা আসবে যে আমি চাইলেই একজনকে খুন করতে পারি, আমি চাইলেই না না, মারতে কি পারি বলতেছেন একজনকে, এসব যদি ভাই? আপন না লাগে, না তার না তো ভাই, আমার কাছে আপু আপনি কিসের সাথে কি মিলাচ্ছেন? চাইলে একজনকে খুন করতে পারেন, এটা সে যে খুন যাকে করতেছেন, আসিফ ভাই এখানে কম করে 50 বার এটা ক্লারিফাই করেছেন। খুন যাকে করতেছেন, আপনি কি তার অধিকার লঙ্ঘন করতেছেন নাকি তার অধিকার লঙ্ঘন করতেছেন না?
অবশ্যই আমি তার অধিকার লঙ্ঘন করছি, তাহলে কিন্তু পরে এটা আমার কিভাবে ভিতরে যখন জাস্ট সেকেন্ড ভাই মাইন্ডটা সেট হচ্ছে কিভাবে না, আমি মিলাচ্ছেন যখন তাহলে ছোট ছোট এটাকে আপু এটাকে নিজেকে কিভাবে কন্ট্রোল করতে মিলাচ্ছেন? পারছি না, তখন আমি বড় পরিসরে না নিজেকে নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না, ঠিক আছে, কিন্তু যে ব্যাপারে কন্ট্রোল করতে ধরেন আপনি নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না, আপনি ধরেন মিষ্টি খাবেন, ঠিক আছে, আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না কারণ এই কারণে আপনি একজনকে খুন করলেন, এই দুটো ব্যাপার তো এক না, দুটো আপনি ব্যাপার কি তো এক না, তাই না? আপনি কি কখনো দেখেছেন যে আমাদের দেশে যে লেভেল থেকে অপরাধগুলো আপু হয় আপু সেই আপু লেভেলে আপু সেই লেভেলে আপু যৌনতা, খুন, এই ব্যাপারগুলো আপু পাশাপাশি আপু অবস্থান আপু করে? আপু আপু প্লিজ, আমি কিন্তু জিজ্ঞেস করতেছিলাম যে খারাপটা কি, বা এটা এই পজিশনটা নেওয়া মরালি কেন সুপিরিয়র, এটা জিজ্ঞেস করতেছি। আপনি তো এটা মরালি সুপিরিয়র পজিশন ধরে তো আমাকে উত্তর দিতে পারেন না, তাই না? আমি জানতে চাই কেন এটা মরালি সুপিরিয়র, যে আপনি মানে কেউ যদি অন্যের ক্ষতি যদি না করে এবং তার পার্টনার, তারও যদি কোনো আপত্তি না থাকে, তাহলে পরে যে আপনি যে সংযম করতেছেন, সংযম করাটা ভালো, এটা মানে হচ্ছে আপনি ধরে নিচ্ছেন যে যে ওই এক্সক্লুসিভ থাকাটা হচ্ছে গিয়ে মোরালি সুপিরিয়র, বা এটা ভালো একটা, এটা ওই আপনার ওপেন রিলেশনশিপ থাকার থেকে ভালো, এটা আপনি ধরে নিচ্ছেন। তো আমি তো এটার উত্তরই তো আমি জানতে চাচ্ছি। আর খুন করার ব্যাপারে সেখানে যে আপনার সংযম যে করতে হবে, এটার কারণ তো এটা না যে সংযম করাটা ভালো, এটার কারণ তো এইটা যে না করলে পরে আপনি আরেকজনের অধিকার লঙ্ঘন করবেন, সেটা তো আমরা জানি অলরেডি, যেখানে আপনি আরেকজনের অধিকার লঙ্ঘন করবেন, এই কারণে সেটা খারাপ হবে। আমি জানতে চাচ্ছি এই যে আপনি যে একটা মোরালি সুপিরিয়র পজিশন নিচ্ছেন, যে আমি আমার পার্টনারের প্রতি এক্সক্লুসিভলি আমি তার সাথেই আছি, এটা এই জিনিসটা কেন আমি জানতে চাচ্ছি। ইকবাল ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। ইকবাল ভাই, মনে করেন যে শ্রাবণী আপু এবং তার হাজবেন্ড দুইজনে বিয়ে করলো এবং দুইজন একটা ওপেন রিলেশনশিপ, না ওনাদের রিলেশনশিপটা একদম যেটা আমাদের সমাজে চলে সেটাই আছে। ওনারা বিয়ে করে সিদ্ধান্ত নিলেন আমরা সংযম করব, কখনো এগুলো করব না, বাজে কাজ করবো, এগুলো খুব বাজে কাজ, আমরা এগুলো করব না, দুইজন আলাদা বিছানা থাকবো, মাঝে মাঝে আমরা একটু কথা বলবো, কিন্তু নিজেকে সংযম করব। এই যে যদি ওনারা আরো বেশি এক্সট্রিম লেভেলে সংযমটা করেন, তাহলে ওনাদের আত্মা কি আরো শুদ্ধ হবে, আত্মা কি আরো পরিষ্কার হবে কিনা, এটা হচ্ছে আমার প্রশ্ন। এক্স্যাক্টলি ভাই, আপনি এই সংযমের যে লেভেলটা যেটা, এটা আপনি কোথায় শেষ করবেন? আপনি তো সংযম যেটা, এটা পুরোপুরি ভাবে এই সেক্সুয়াল একটা লাইফ লিড করেও তো আপনি করতে পারেন, তাই না? যে আপনি সেক্সুয়াল রিলেশনশিপে জড়াবেনই না, আপনি একদমই না, আপনার হাজবেন্ডের সাথেও না, এটা কেন করতেছেন না? কারণ এটা না করলে পরে তো এই সংযমটা যদি আপনি না করেন, তাহলে তো আপনার ওই যে আপনি হয়তো বা কাউকে খুনও করতে যেতে পারেন, তাই না আসিফ ভাই? হ্যাঁ, যদি আপনি আপনার হাজবেন্ডের সাথে করেন তাহলে তো এটা তো খুনের সাথে মিলে গেল, দেখেন আপনি তো খুনও করে। তাহলে কি আমরা এই সিদ্ধান্তে পৌঁছাচ্ছি যে অর্থাৎ না ওই কোন সিদ্ধান্তে পৌঁছাচ্ছি না আমরা, না শ্রাবণী আপু, কোন সিদ্ধান্তে পৌঁছাচ্ছি না। আপনার যে যুক্তি যেটা ছিল যে আমরা যদি সংযম না করি, আমাদের যদি এরকম মনে হয় যে আমি আরেকজনের প্রতি আকৃষ্ট করতে পারি, আমি যদি সংযম পালন না করি, এটা যদি প্র্যাকটিস না করি, তাহলে পরে তো আরেকজনকে খুন করার ইয়েও আসতে পারে আমার মধ্যে, হ্যাঁ, ইচ্ছাও আসতে পারে, তখন সেটা আমি সংযম কিভাবে করব? সেটা আমি খুন করেই ফেলতে পারি। এই যে আপনার যুক্তিটা, সেই যুক্তিতেই আসিফ একটা প্রশ্ন করেছেন আপনাকে, আমরা কোনো পয়েন্ট দিচ্ছি না, আমরা কোনো ধরনের সিদ্ধান্ত আসতেছি না, আপনাকে প্রশ্ন করা হচ্ছে। তাহলে পরে আপনার সেই যুক্তিতে আপনার হাজবেন্ডের সাথেই সেই সংযমটা পালন করা, এক্সারসাইজ করা, আরো আপনার আত্মশুদ্ধি যেটা, সেটা মানে সেই আরো উঁচুতর লেভেলের হবে না সংযমটা? আমি যে পার্সপেক্টিভ থেকে কথা বলছি সেখানে কথা যদি বলেন, তাহলে তো অবশ্যই সেটা আরো উঁচুতর জায়গাতেই যাবে। তাহলে আমি যে পার্সপেক্টিভ থেকে আপনি কথা বলতেছেন, আসলে আমরা এখানে ভাই কোন একটা জিনিস বাংলাদেশের জন্য ভালো, পার্টিকুলারলি মোরালিটির যে ব্যাপারগুলো বাংলাদেশের জন্য ভালো, কিংবা ধরেন আমেরিকার জন্য ভালো, বা বাংলাদেশের প্রেক্ষাপট, এই জিনিসগুলো আসলে আমরা খুব একটা বেশি উল্লেখ করি না, কারণ এই যখনই আপনি এরকম একটা প্রেক্ষাপটে নিয়ে আসবেন যে বাংলাদেশিদের জন্য, তখনই আমরা কিছু কিছু পয়েন্টে আমরা কম্প্রোমাইজ করে ফেলতেছি, যে যারা উন্নত চিন্তাধারার লোকজন তাদের জন্য মোরাল স্ট্যান্ডার্ড একটা, আর যারা কিনা ভাই মূর্খ টুর্খ ভাই তাদের জন্য মোরাল স্ট্যান্ডার্ড আরেকটা। আমরা এই কাজটা করতে চাই না, ঠিক আছে? তো আমি আসলে উত্তরটা পাইনি। না চাইলেও তো এটা তো আপনি করতে বাধ্য, তার কারণ বাধ্য না তো, আমি বাধ্য না তো, অবশ্যই বাধ্য না। আপনি এটা করতে পারেন যে ইয়েস, যে অ্যাকচুয়াল মোরাল পজিশনটা হচ্ছে এইটা, কিন্তু বাংলাদেশে আপনি যদি সেটা প্র্যাকটিস করতে চান, আপনার হয়তোবা আপনার শারীরিক হুমকি আসতে পারে, কিন্তু হ্যাঁ সেটা সেই কারণে আপনি হয়তোবা সেটা করা থেকে বিরত থাকতে পারেন, কিন্তু এটা তো ওই কাজটা করার বিরুদ্ধে মরাল জাস্টিফিকেশন না। আপনি আপনার হার্ম হতে পারে, এই কারণে আপনি সেটা করা থেকে বিরত থাকতেছেন। আমি একটা উদাহরণ দিয়ে বলি, একজন নাস্তিক, সে হয়তো বা ভাবতেছে যে সৃষ্টিকর্তা অস্তিত্ব আছে, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই, কোনো প্রমাণ তার কাছে নাই, সে হয়তো এটা ভাবতেছে, কিন্তু বাংলাদেশের মতো একটা সমাজে সে হয়তো সে প্রকাশ করতে পারতেছে না, এবং
তার উপর শারীরিক হামলা আসতে পারে বলে সে হয়তোবা মানুষকে বলতেছেও যে সে একজন আস্তিক। এর মানে কিন্তু এইটা না যে আস্তিকতা পজিশনটা জাস্টিফাইড, ঠিক আছে? দুই জিনিস। কিন্তু আপনি কিন্তু ওই যে ইয়েটা যে ওপেন রিলেশনশিপ, এটার এগেনস্টে আর্গুমেন্ট দিচ্ছেন বাংলাদেশের প্রেক্ষাপটকে ব্যবহার করে। আপনি প্রেক্ষাপটটা বা বাংলাদেশের যে অবস্থা সেটাকে ব্যবহার করে আপনি এগুলোকে দূরে সরিয়ে এরপরে বলেন যে এই যে আপনি যে হলিডে দেন দাও যে একটা পজিশন নিলেন যে এক্সক্লুসিভ থাকতেছেন, এটা সংযমের ব্যাপার। হ্যাঁ, এটা তো আপনি ওই জিনিসটা ভালো, এটা ধরে নিয়েই করতেছেন। জানি আমি আর আসলে আগাতে চাচ্ছি না এই ব্যাপারে, কারণ আমার মনে হয় না যে এটার সাথে কোনো রিলেশনশিপ অ্যাকচুয়ালি আছে। আসিফ ভাই আপনাকে যেটা বলতেছে সেটা হচ্ছে যে যে এই যে আপনি যখনই বলবেন যে আপনি যখনই এটার বিপক্ষে একটা আর্গুমেন্ট দিচ্ছেন, দেখেন আপনি কিন্তু ওই পজিশন থেকে দিচ্ছেন যে এটা আপনার কাছে ভালো লাগে না। হ্যাঁ, কিন্তু এইটা কিন্তু আরেকজন করবে কি করবে না, আরেকজন তারা যদি হ্যাপি থাকে, হ্যাঁ, দুজন প্রাপ্তবয়স্ক মানুষ তারা যদি হ্যাপি থাকে, তারা কেন করবে না এটার পক্ষে একটা যুক্তি হতে পারে না, ঠিক আছে? তারা কেন করবে না সেটা, তারা যদি হ্যাপি থাকে। ইনফ্যাক্ট বহু মানুষজনই পৃথিবীর বহু জায়গাতে আছে এরকম ওপেন রিলেশনশিপে আছে। ম্যাটার অফ ফ্যাক্ট বহু মানুষ এরকম আছে যে তারা ফিজিক্যালি ইন্টিমেট একটা পার্টনারের সাথে আর ইমোশনালি কানেক্টেড আরেকটা পার্টনারের সাথে, ঠিক আছে? আপনার আর আমার ক্ষেত্রে সেটা হবে না। আমি যার সাথে ইমোশনালি কানেক্টেড সেটা যদি না হয় ভাই, আমি ফিজিক্যালি ভাই ইন্টিমেট হইতে পারি না, ঠিক আছে? তো আমি যাকে খুঁজবো সে ওইরকমই, তারা ওইরকম হইতে হবে। যদি না পাই তাহলে পাবো না, যদি পাই তাহলে পরে তার সাথে রিলেশনশিপ গেলাম। কিন্তু আমি যেরকম সবাইকে সেরকমই হইতে হবে এমন তো কোনো কথা নাই ভাই। অনেকে হইতেই পারে যে আপনার সে ফিজিক্যালি ইন্টিমেট হইতে চায় আরেকজনের সাথে, কিন্তু ইমোশনালি কানেক্টেড আর অন্য একজন ব্যক্তির সাথে। এরকম একটা পার্টনার সাথে যদি খুঁজে পায় যে এই যে তার অবস্থাটা বা স্টেটটা এটাকে সে অ্যাকোমোডেট করতেছে, এখানে তো আপনার আমার তো কোনো সমস্যা হতে কোনো কারণ নাই প্রথমত। দ্বিতীয়ত এইটা যে খারাপ এটা বলারও তো কোনো আমি মানে যুক্তি দেখতেছি না আসলে। হ্যাঁ, এটা ঠিক যে কেউ একজন যদি আমার একটা রিলেশনশিপে থাকে যেখানে একটা পার্টনার চাচ্ছে না যে আরেকটা পার্টনার এই কাজটা করুক, কিন্তু সে অলমোস্ট মানে বাধ্য হয়ে বলতে চাচ্ছে ঠিক আছে করো হোয়াটএভার, হ্যাঁ, যেটা কিনা ইসলামে হয় 4 বিয়ের এই যে মাল্টিপল যে ইয়েগুলো আর কি, যে বউ রাখি, সেসব ক্ষেত্রে হয় যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওয়াইফ চাচ্ছে না যে তার হাজবেন্ড আরেকটা বিবাহ করুক, কিন্তু সামাজিক বিভিন্ন চাপে সে করছে, কিন্তু সেইটা আলাদা ব্যাপার। আমি বলছি যে জেনুইনলি যদি কেউ ওপেন রিলেশনশিপে পার্টিসিপেট করে কারণ তার সেই ইচ্ছাটা আছে, সেখানে আপনি মানে সেটার সাথে আত্মশুদ্ধি বা সেটা না করার সাথে আত্মশুদ্ধি বা কি এগুলো যেগুলো বলতেছেন এগুলো কোনো সম্পর্ক নাই আসলে। তাহলে আপনারা বলতে চাচ্ছেন যে এই যে জেনা না করার যে বিধানটা ইসলামে দেওয়া হয়েছে, আর এই যে একটা মানে একদম একটা রাষ্ট্রিক একটা জায়গায় যাওয়া হয়েছে যে কোনোভাবেই কেউ কারোর সাথে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে জড়াতে পারবে না, কেউ জেনা করতে পারবে না। আপনি ভুল বলতেছেন। ইসলামে জেনা না করার যে বিধানটা এটার সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এটার কোনো সম্পর্ক নাই। দুটো এক জিনিস না। ইসলামে হচ্ছে হালাল সেক্স, হারাম সেক্স। এটা কারো বিয়ে করে যে সেক্স করতে হবে ওই হালাল সেক্স করতে হবে এমন কোনো নিয়ম নাই। সো এক্সট্রা ম্যারিটাল যেটা বলতেছেন যে বিয়ে বহির্ভূত, এটা তো ইসলামে হারাম তো, সরি হালাল তো। ইসলামে বিয়ে বহির্ভূত ভাবেও আপনি হালাল সেক্স করতে পারেন আপনার দাসী রেখে, ঠিক আছে? সো এই আপনি যেটার কথা বলতেছেন জেনা করা যাবে না, এটার সাথে দাসী রাখতে হবে, সেখানে তো দাসী হতে হবে। এখন দাসী বলে তো এখন আমাকে তো আমি তো আপনাকে যে বলতে পারবো না ভাই আপনার দাসী, সেটা তো না আপনার কথা না। তাহলে পরে আপনি কথা বলছেন ইসলামে যেটা বলা আছে সেটা যখন বলবেন তখন তো ইসলামে যেটা অ্যাকচুয়ালি বলা আছে সেটা বলবেন, তাই না? জেনার সাথে বা জেনা না করার সাথে তো ওই যে বিবাহ বহির্ভূত যে সেক্স যেটা, এটা তো কোনো সম্পর্ক নাই ইসলামে বিবাহ বহির্ভূত সেক্স আপনি করতে পারেন, এটা জেনা নাও হইতেও পারে, ঠিক আছে? বিবাহ বহির্ভূত কিনা এটা দিয়ে যাচাই করা হয় না যে ভাই জেনা কিনা।